হবে আজকে ক্লাস যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে তোমার ইংরেজি লিটারেচারের যে প্রিপারেশনটা হবে আজকের ক্লাসের উপর ভিত্তি করে। তো ক্লাসটা কি, ক্লাসটাতে আমি কি দেখাচ্ছি দেখো। মনে করো বাংলা সাহিত্য যখন আমরা পড়ি, বাংলা সাহিত্যের তোমরা যুগ বিভাগটা তো জানো। বাংলা সাহিত্যকে আমরা কি কয়টা যুগ আছে? প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আমি বাংলা সাহিত্যের সাথে ইংরেজি সাহিত্যের তুলনা করে দেখাবো যেন তুমি খুব সহজে মনে রাখতে পারো বিষয়গুলো। তো বাংলা সাহিত্যের যুগ বিভাজনের ঘটনাগুলো কিভাবে ঘটছে আগে জেনে রাখো। দেখো দেখো প্রাচীন যুগ। তো বাংলা সাহিত্যের প্রাচীন যুগের ডিউরেশন হচ্ছে দেখো 650/950 থেকে কত সাল? 1200 সাল। এই সময়টাকে আমরা বলি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। 950 সাল বলেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আর 650 বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এখন বাংলা সাহিত্যের 650 সাল থেকে 1200 সাল সময়ের মধ্যে নির্দিষ্ট কোনো সময় স্পেসিফিক করা যায় নাই। এর মধ্যে নির্দিষ্ট কোনো সময়ে এর মধ্যে কোনো একটা কালে চর্যাপদের সৃষ্টি হয়েছিল। তো চর্যাপদ হচ্ছে নির্দিষ্ট কোনো লেখকের নির্দিষ্ট কোনো আনুষ্ঠানিক লেখা নয়। এটা হচ্ছে মূলত তৎকালীন সময়ে এই অঞ্চলগুলোতে বা বাংলা ভাষাভাষী যে অঞ্চল, এই অঞ্চলে বৌদ্ধদের আধিপত্য ছিল। তো বৌদ্ধ সহজিয়া মানে ধর্মপ্রচারকরা ধর্ম প্রচারের জন্য অনেক রকম মাধ্যমকে গ্রহণ করে। আরব থেকে শাহজালাল ইয়ামিনী এসে এখানে ইসলাম ধর্ম প্রচার করছে। বিশেষ করে এখানে ইসলাম ধর্ম প্রচার করার জন্য ভারত উপমহাদেশে প্রথম এসেছিল খাজা মঈনুদ্দিন চিশতি, আজমির শরীফ যেখানে সবাই যায়। তো উনি কিন্তু ইসলাম প্রচারের জন্য মাধ্যম হিসেবে কি নিয়েছিল জানো? এসে দেখছে এদেশের মানুষের কালচারগুলো সম্পর্কে তিনি রিড আউট করছে। সমাজে হেঁটে চলাফেরা করে তিনি দেখছে এদেশের সংস্কৃতিগুলো। তো সংস্কৃতির মধ্যে মনে করো তবলা বাজিয়ে গান করতো, তবলা বাজিয়ে ওই সময়ে উনি কি করছে, তবলা নিয়ে গান করছে এবং গানের মধ্যে ধর্মীয় কথাগুলো উপস্থাপন করছে। এই জন্য যারা খাজা মঈনুদ্দিন চিশতির ভক্ত, এখনো পর্যন্ত ওনার উরস হয় না, বার্ষিক মৃত্যুবার্ষিকীর দিনটাকেই উরস বলে। ওই দিনে দেখা যাবে কাওয়ালি গানের অনুষ্ঠান হয়। তো কাওয়ালি গানের প্রচলন উনি ওভাবে করছিল। যেটা কেন উনি তবলা বাজাইছে, ইসলাম ধর্মে কি তবলা এরকম ইসলাম ধর্মের কালচারের সাথে যায় কিনা? আসলে ইনি এদেশীয় কালচারকে কাছে নিয়ে এদেশের মানুষকে ইনার প্রতি টানার জন্য যে কাজ এটা করছিল। আমি বুঝতে পারছি। অনেকে হিস্ট্রিক্যাল বিষয়গুলো না জেনে আন্দাজি কথাবার্তা বলে। তো এখন এখানে বৌদ্ধরা ছিল, অনুরূপভাবে মঈনুদ্দিন চিশতি যেমন তবলা বাজিয়ে ইসলাম ধর্মের দিকে মানুষকে ডেকেছিল, বৌদ্ধ সহজিয়া যারা তারা গানের ছলে, কথার ছলে ধর্ম প্রচারের জন্য যে সমস্ত গান রচনা করেছিল মৌখিকভাবে, এই গানগুলাকেই আমরা চর্যাপদের মধ্যে পাই। এই তো আমি বাংলা নিয়ে লম্বা কথা বলবো না। তো এখন 1200 সাল সময়টা স্পেসিফিক করে প্রাচীন যুগ শেষ, মধ্যযুগ শুরু কেন ঘটছে, এর পেছনে একটা রিজন আছে। রিজন হচ্ছে তোমরা সকলে জানো 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, উনি একজন যোদ্ধা ছিল, সেনাপতি ছিল। তৎকালীন সময়ে সম্মুখ যুদ্ধে উনি এসে আসলে লক্ষণ সেনকে এক প্রকার পরাস্ত বা যে কোনোভাবে যুদ্ধ হয় নাই, লক্ষণ সেনের সাথে কারো কোনো যুদ্ধ হয় নাই। তো লক্ষণ সেন এখন 1204 সালে বখতিয়ার খলজি আসার পর থেকে নতুন একটা যুগ ধরা হয়েছে। তার মানে এই যে যুগ বিভাজনের বিষয়টা, এটা পলিটিক্যাল, এটা কোনো হিস্ট্রি অর্থাৎ লিটারেরি কোনো বিষয় না, রাজনৈতিক বিষয়। তো এই 1204 সাল না ধরে ওটা 1201 সাল ধরা হয়। এই আমরা দেখতে পাই এখানে 1201 সাল থেকে 1800 সাল, এই সময়কাল পুরো সময়টাকে আমরা কি বলি? মধ্যযুগ। তো 1800 সালে কি ঘটেছিল? 1800 সালে এসে আবার আধুনিক যুগ শুরু হলো, এমন একটা ব্যাপার আসবে না? 1800 সালে একটা ঘটনা এমন আছে। আমি 1800 সালের বিষয়টা আসার আগে 1201 থেকে
1800 সাল সময়টা এই ভারত উপমহাদেশকে মূলত শাসন করেছিল মুসলমানরা। মুসলমানরা যতকাল শাসন করেছে ততকাল, তা মুসলমানদের শাসন হিসাবে যদি তুমি ধরো, তাহলে তুমি 1757 সালে পলাশির ঘটনা তোমার জানা আছে, ঠিক না? পলাশির ঘটনা তোমার জানা আছে। তো 1757 সাল না হয়ে 1800 সাল কেন হলো? তাহলে ভাঙতেই কোনো শতাব্দী না ধরে কি সম্পূর্ণ শতাব্দী ধরা হয়েছে? না, অ্যাকচুয়ালি 1757 সালেই মুসলমান শাসনের সূর্য অস্ত যায় নাই। দিল্লিতে তো তখনও মুঘলরা ছিল। তখন নবাব সিরাজউদ্দৌলা মরে যাওয়ার পরে বা তাকে হত্যা করার পরে, তাকে শহীদ করার পরে, এরপরে মীর জাফরের পরে মীর কাসেম, এরা কিন্তু অনেক দিন শাসন করেছে। তো এভাবে 1800 সাল। তবে 1800 সালের ঘটনাটা পলিটিক্যাল ঘটনা না, এখানে অন্য একটা ব্যাপার আছে। তোমরা সকলে জানো 1800 সালে 1757 সালে যে ঘটনা, এরপরে তো মূলত ইংরেজরা আস্তে আস্তে একটা একটা প্রদেশ করে করে ভারতের প্রায় অনেক জায়গা, ভারতের প্রায় 60% জায়গা শাসন করেছে। কত সাল পর্যন্ত? 190 বছর। 190 বছর। 190 বছরে সম্পূর্ণ ভারতের একেবারে টোটালটাকে কি ইংরেজরা শাসন করত? অলমোস্ট করত। কিছু কিছু প্রদেশ ছিল, যেমন টিপু সুলতানকে পরাজিত করছে অনেক পরে, না? মহীশূর, ঠিক না? তারপরে ভারতের অনেকগুলো রাজ্য আছে যেগুলোতে মূলত শাসন করত মুসলমান শাসকরাই বা অন্যান্য শাসকরা, কিন্তু তারা ইংরেজদেরকে ট্যাক্স দিত। এরকম কিছু জায়গাও ছিল, কিন্তু সরাসরি শাসন করত ইংরেজরা কোন অঞ্চলটা? বাংলা। শিক্ষা, সভ্যতা, তারপরে হচ্ছে প্রাতিষ্ঠানিক অবকাঠামো সবকিছুতেই কলকাতায় গিয়েছিল। ভারত বিভক্তির পরে কলকাতায় কি হওয়ার দাবি রাখে, রাজধানী হওয়ার, কিন্তু এটা দিল্লিতে নিয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু আসলে কলকাতায় বিশ্ববিদ্যালয়, কলকাতা কেন্দ্রিক বন্দর, ইংরেজদের সবকিছু কিন্তু কলকাতা কেন্দ্রিক ছিল, এবং আমরাও এর আন্ডারে ছিলাম। তো 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ, কি কলেজ? হ্যাঁ, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, এবং ওখানে 1801 সালে বাংলা বিভাগ খোলা হয়। বাংলা বিভাগ। তাহলে তোমরা সকলে জানো উইলিয়াম ক্যারি, উনি একজন ইংরেজ ছিল, প্রথম বাইবেলের বাংলা অনুবাদ করেন এবং বাংলার উপর গুরুত্ব দিচ্ছিলেন, কারণ তারা এদেশের মানুষকে শাসন করতে হলে দেশের ভাষাটা তাদের জানা দরকার। এখন শুধুমাত্র উইলিয়াম ক্যারি জানলে হবে না, ইংল্যান্ড থেকে যারা আসে সকলেরই বাংলা জানা দরকার। আবার ইংল্যান্ড থেকে যে সকল মানুষ প্রশাসক এখানে এসে আমাদেরকে শাসন করত, তাদের ছেলে মেয়েরা এখানে থাকতো পরিবার সহ সপরিবারে, তারা যেন পড়াশোনা করতে পারে, তার জন্য তাদের প্রাতিষ্ঠানিক বিষয় ছিল। এখন ওরা বাংলা শিখবার জন্য ওখানে বাংলা বিভাগ খোলা হয়। তোমরা জানো রাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার থেকে শুরু করে উইলিয়াম ক্যারি নিজে ডিপার্টমেন্টের হেড হয়ে ওখানে বাংলা বিভাগ খোলা হয়। উনি তো নিজে বাংলা পারতেন, সংস্কৃত পণ্ডিত থেকে বাংলা শিখেছিলেন। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলার পরে ওই বাংলা বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা গদ্য প্রকাশের একটা প্রয়াস ছিল। রাজা প্রতাপাদিত্য চরিত, রাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, নাকি? তাহলে ওখান থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা গদ্যের সূচনা। তাহলে আধুনিক যুগের বৈশিষ্ট্যই হচ্ছে গদ্য, কারণ এখানে আমরা চর্যাপদ পাই, চর্যাপদ ছিল পদ্য, এখানে আমরা যা সাহিত্য পাই তা ছিল কি? পদ্য বা কবিতা। ওখানে তুমি দেখো শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান, মঙ্গল কাব্য, ইভেন খনার বচন, ইভেন লোক সাহিত্য, হ্যাঁ, যা সৃষ্টি হয়েছে সবকিছুই কবিতা আকারে ছিল। ইভেন তুমি দেখো এই যে সমস্ত পালা গানগুলো আসছে, ময়মনসিংহ গীতিকা শুনো নাই? হ্যাঁ, তো এই যে পালা গানগুলো, অথবা তুমি রোমান্টিক প্রণয় উপাখ্যানের লাইলে মজনু এবং পদ্মাবতী, এই পদ্মাবতীর যে ঘটনা, এটা তো একটা উপন্যাসের মতো, একটা গল্প, কিন্তু বর্ণনা করা হয়েছিল কবিতায়। আচ্ছা, তো আধুনিক যুগটা শুরু হয়েছিল কিসের উপর ভিত্তি করে? গদ্যের উপর ভিত্তি করে, গদ্যের উপর ভিত্তি করে। এত লম্বা কথা কেন বলছি তুমি একটু পরে স্তরে স্তরে টের পাবা। আমি বাংলা নিয়ে এত লম্বা করে কেন ব্যাপারটা আনছি। তাহলে বাংলা সাহিত্যের যুগ বিভাজনটা তিনটা যুগ বিভাজনের ব্যাপারটা ঘটেছে কিভাবে? মাঝখানে ঘটেছে পলিটিক্যাল, লাস্ট এটা পলিটিক্যাল না, অ্যাকচুয়ালি এটা লিটারারি বিষয়, অর্থাৎ সাহিত্যের সাথে ভাষার সাথে কানেক্টেড একটা
ইনসিডেন্টকে কেন্দ্র করে, গদ্যকে কেন্দ্র করে 1801 থেকে বর্তমান পর্যন্ত এই সময়টাকে আমরা বাংলা সাহিত্যের আধুনিক যুগ বলি। এখন আসো, এখন এখানে ইংরেজি সাহিত্য শুরু হয়েছিল কত সালে? বাংলা সাহিত্য 650, একটু আগে থেকে ধরি আমরা, 650। এখন দেখো, এবার একটা জিনিস খেয়াল করো, এখানে এটা ইংল্যান্ড, মনে করো এদিকে রাশিয়া সহ, হ্যাঁ মনে করো এটাকে আমরা ধরি এটা ইউরোপ। এটা কি ইউরোপ? এটা যদি ইউরোপ হয়, এই জায়গাটার নাম কি? ভূমধ্যসাগর। তাহলে এখানে এখানে হবে কি? বলো বলো। আফ্রিকা, আফ্রিকা। আচ্ছা, এবার তুমি দেখো, এই এই জায়গায় এখানে পর্তুগাল আছে, এখানে বড় করে কি আছে বলো? স্পেন। আচ্ছা, তারপরে মনে করো এখানে কি? ফ্রান্স। তারপরে বড় করে এখানে কি? জার্মান। এখানে এইটুকু পর্যন্ত এদিকে লম্বা করে এটা কি? ইটালি। এই দেশগুলো আমাদের লাগবে। এখন দেখো, এই 450 সাল, 400, তাহলে বাংলা সাহিত্য শুরু হয়েছিল কত সালে? 650। ইংরেজি সাহিত্যের সূচনা ধরবো 450, কয়শো বছরে গিয়ে 200 বছর। এখন 450 সালে এই যে জার্মানির একটা গোষ্ঠী ইংল্যান্ড দখল করেছিল। জার্মানির একটা গোষ্ঠী ইংল্যান্ড দখল করেছিল। গোষ্ঠীটার নাম স্যাক্সন। গোষ্ঠীটার নাম কি? অর্থাৎ একটা দল, অর্থাৎ যেভাবে ধরো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা কোম্পানি এসে ভারত দখল করেছিল না, এরকম একটা দল মনে করো, কিন্তু ওটা কমার্শিয়াল দল ছিল না, ওটা যোদ্ধা ছিল। ওরা গিয়ে এখান থেকে জার্মান থেকে এক দল গিয়ে ওখানে রাজাকে পরাস্ত করে ওরা দখল করে ফেলছে ইংল্যান্ড। কথা বুঝছো? 450 থেকে 1066 পর্যন্ত। কথা বুঝছো? 450 থেকে এই লম্বা সময় পর্যন্ত ইংল্যান্ডকে শাসন করেছে জার্মানরা। ইংল্যান্ডকে শাসন করেছে কারা? জার্মানরা। যতকাল পর্যন্ত ইংল্যান্ডকে জার্মানরা শাসন করেছে, ততকাল সময়কে ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ বলা হয়, ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ। তাহলে 1066 সালে একটা ঘটনা ঘটছে। 1066 থেকে 1500 সাল। 1066 সালে ফ্রান্স আছে না, ফ্রান্সের একটা নরম্যান্ডি একটা জায়গা এখনো আছে, জায়গার নাম নরম্যান্ডি। হ্যাঁ, নরম্যান্ডির অধিবাসীদেরকে নরমান বলবো। নরমান জাতি আর একটা দল বা ফরাসিরা ইংল্যান্ডে গিয়ে জার্মানদেরকে পরাজিত করে ইংল্যান্ড দখল করে 1066 সালে। 1066 থেকে 1500 সাল সময় পর্যন্ত এই লম্বা সময়টা ইংল্যান্ডকে শাসন করেছে ফরাসিরা। বলো 1066 সালে। তাহলে আগে বলো, জার্মানরা ইংল্যান্ডকে শাসন করেছে কতকাল? 450 থেকে, হ্যাঁ, তাহলে এই সময়কালটাকে ইংল্যান্ডকে শাসন করেছে জার্মানরা। এখন এই বছরে, যে বছর শেষ হচ্ছে, ওই বছরে ফ্রান্সের আরেকটা দল, যে দলের নাম নরম্যান্ডির অধিবাসী, অর্থাৎ ফরাসিরা মনে রাখলেই হবে, নরমান মনে রাখার দরকার নেই। যদিও এখানে একটা সাব পিরিয়ড আছে যার নাম অ্যাংলো নরমান পিরিয়ড। নরমান কথাটা আসছে ওখান থেকে। তাহলে নরমানরা আসলে ফরাসি। তাহলে ফরাসিরা এই বছরে এসে ইংল্যান্ড দখল করে। 1066 থেকে 1500 সাল সময় পর্যন্ত এই সময়কালটা ইংল্যান্ডকে শাসন করে। যতকাল পর্যন্ত ফরাসিরা ইংল্যান্ডকে শাসন করে, তা ওই সময়টাকে আমরা বলবো মিডল ইংলিশ পিরিয়ড। তাহলে দুইটা পিরিয়ড পেয়েছি। তুমি আমার কথা চলে যাবে, তোমার মনে থাকবে। আমি এবার করে দেবো এই জিনিসগুলো। এই আমাদের আর লাগবে না মানচিত্রটা, এগুলো। হ্যাঁ, তারপরে তাহলে বলো, দুইটা পিরিয়ড পেয়েছি, এবং দুইটা পিরিয়ডের বা বিভাজনের যে জায়গা, এই বিভাজনটা ছিল কি কেন্দ্রিক? পলিটিক্যাল। গুড। কি কেন্দ্রিক? রাজনৈতিক বিষয়ের উপরে ভর করে একটা পিরিয়ড। এটা হচ্ছে কি? দুইটা পিরিয়ড। একটু আগে আমাদের এখানে যে মানচিত্র ছিল, মানচিত্র এই যে এখানে ইটালি ছিল, এখানে জার্মান ছিল, এদিকে ফ্রান্স, এখানে এসে ইংল্যান্ড।
তাহলে এই জায়গায় এটা কি ইটালি। হ্যাঁ, ইটালির মানচিত্রটা মূলত এরকম। হ্যাঁ, পৃথিবীর কোন দেশের ছবি বা চিত্র বুট জুতার মতো লাগে? ঠিক না? ইটালি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তাহলে ইটালি, ইটালিতে দেখো 1453 সালে, কত সাল? 1453 সালে ইটালির ফ্লোরেন্স শহরে আনুষ্ঠানিকভাবে, কিন্তু ওটা হচ্ছে জাস্ট ঘটনার ক্রমে ঘটে গেছে এমন ঘটনা না। ধরো কোটা আন্দোলন, এটা কিন্তু এখানে যে মাসাকারটা ঘটেছে এটা কিন্তু ঘটনাচক্রে ঘটে গেছে। হ্যাঁ, কিন্তু ওই মানে তোমার রেনেসাঁ ঘটার যে বিষয়, হ্যাঁ, পরিবর্তনের জন্য আন্দোলন, ওটা কিন্তু ওভাবে ঘটনার ছলে ঘটে গেছে এরকম না, আনুষ্ঠানিকভাবে ঘটা করে একটা আন্দোলন তারা তুলেছিল, মিছিল করে, মিটিং করে, ঘোষণা দিয়ে, লেখালেখি, ডকুমেন্টেড একটা আন্দোলন। এটা হচ্ছে রেনেসাঁ। রেনেসাঁ শুরু হয়েছিল কোথায়? ইতালির ফ্লোরেন্স শহরে। রেনেসাঁ কেন্দ্রিক প্রশ্ন বিসিএসে যখন লিটারেচার সিলেবাসে ছিল না তখনও আসতো। রেনেসাঁ পিরিয়ড নামে একটা পিরিয়ডই আছে, এখন আসবে। হ্যাঁ, তো ইতালির ফ্লোরেন্স শহরে রেনেসাঁ শুরু হয়েছিল কত সালে? 1453 সালে। দেখো এখানে ইংল্যান্ডের উপরে তাহলে ইংরেজি সাহিত্যের মধ্যে জার্মান প্রভাব, ইংরেজি সাহিত্যের মধ্যে ফরাসি প্রভাব, এরপরে এসে ইংরেজি সাহিত্যের মধ্যে ইতালিয়ান প্রভাব। ইতালির যে রেনেসাঁ, এই রেনেসাঁর প্রভাবটা এসেছিল এখানে কত সালে? 1500 সালে। তো ওখানে অর্থাৎ ইতালিতে রেনেসাঁ ঘটে যাওয়ার প্রায় 50 বছর পরে গিয়ে ইংরেজি সাহিত্যে বা ইংল্যান্ডে গিয়ে রেনেসাঁর প্রভাবটা পড়ছে। তো রেনেসাঁ মানে হচ্ছে পুনর্জাগরণ, রিভাইভাল অফ দ্য পাস্ট হিস্ট্রি বা হেরিটেজ। জি বলেন, কোয়েশ্চেনটা বলেন, বুঝিনি। এটা এক প্রকার শিল্প সাহিত্যের না আন্দোলন বলতে, এখানে আমাদের যে আন্দোলন ওটা তো ওরকম ছিল না। ঠিক আছে, ওনার প্রশ্নটা আমি আবার রিপিট করে দিচ্ছি। মানে কোটা আন্দোলনের সাথে রেনেসাঁকে আমি তুলনা করলাম, ওরকম কি আন্দোলন ছিল কিনা? ওরকম আন্দোলন ছিল না, কিন্তু এক প্রকার আন্দোলন ছিল। মানে এটা হচ্ছে মূলত মুভমেন্ট ফর চেঞ্জ, মুভমেন্ট ফর চেঞ্জ, পরিবর্তনের জন্য আন্দোলন। তো পরিবর্তন ফর হোয়াট? মানে এখানে দেখো চেঞ্জ ইন লিটারারি ক্রিয়েশন, সাহিত্য। এখন লিটারেচার বলতে এখানে আসলে আন্দোলনকারীদের মধ্যে যারা ছিল তারা শুধুমাত্র কবি এবং সাহিত্যিক ছিল না, ওখানে শিল্পীরা ছিল, ওখানে পলিটিক্যাল মানুষজনও ছিল। অর্থাৎ এখানে রিফরমেশন অফ সোসাইটি, সমাজের পুনর্গঠন এবং রিভাইভাল অফ দ্য ওল্ড হেরিটেজ বা পুরনো ঐতিহ্যের পুনরাবৃত্তি বা পুনরায় রিভাইভ করা। কারণ এরা নগর রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা এগুলা কিন্তু গ্রিসে এবং রোমান সভ্যতাগুলোর মধ্যে অনেক আগে আগে ঘটেছিল। ওই জিনিসগুলাকে আবার ফিরিয়ে আনার যে চেষ্টা, ওই জিনিসগুলো, ওই চেতনাগুলা, ওটা একটা চেতনা, ওটা একটা চেতনা, মানে পুরাতন যুগের বিষয়কে আবার পুনরুত্থান। হ্যাঁ, তো এখন এখন 1453 সালের যে ঘটনা, ওটা ইংল্যান্ডে এসে পড়েছে কত সালে? 1500 সালে। তাহলে 1500 সাল থেকে 1600, বলো 1660 সাল। হ্যাঁ, 1500 সাল এই সময়টাকে, তাহলে এখানে যেহেতু পড়ছে এটাকে আমরা বলবো, বলো, রেনেসাঁস। আর ENAISSANCE, রেনেসাঁস পিরিয়ড। এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের তৃতীয় পিরিয়ড, ইংরেজি সাহিত্যের তৃতীয় পিরিয়ড। তাহলে এভাবে আমরা 3টা পিরিয়ড পেয়েছি। আমি এখন জিজ্ঞেস করলে পারবা? এখানে কিন্তু আমি অনেকগুলো পিরিয়ড বলবো না, পিরিয়ডগুলোকে জাস্ট মনে রাখবো, পিরিয়ডগুলোর উপর ভর করেই আমরা কথাগুলো সামনের দিকে আগাবো। তাহলে বলো, প্রথম পিরিয়ডটা কিভাবে শুরু হয়েছিল? হ্যাঁ, জার্মানরা কাকে দখল করেছিল? ইংল্যান্ডকে। হ্যাঁ, তারপরে কত সাল থেকে কত সাল? হ্যাঁ, তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার, 1066 সালে কি ঘটেছিল? ফ্রান্সটা ইংল্যান্ড দখল করেছিল। তাহলে ফরাসিদের শাসনাধীন কতদিন ছিল? 1500 সাল।
এই সময়টাকে আমরা কি বলবো? মিডল ইংলিশ পিরিয়ড বা বাংলা ইংরেজি সাহিত্যের মধ্যযুগ। তাহলে বাংলা সাহিত্যের কি এটা কি ডিসকানেক্টেড হয়ে গেছে? আবার আসছে। হ্যাঁ, তাহলে বাংলা সাহিত্যের মধ্যে মধ্যযুগের সূচনার সাথে ইংরেজি সাহিত্যের মধ্যযুগের সূচনার একটা মিল আছে, খেয়াল করছো? বাংলা সাহিত্যের মধ্যযুগ বখতিয়ার খলজি বাংলা দখল করার মাধ্যমে শুরু হয়েছিল, আর ইংরেজি সাহিত্যের মধ্যযুগ শুরু হয়েছিল ফরাসিদের ইংল্যান্ড দখল করার মাধ্যমে। আচ্ছা, তোমরা এখানে কোন কোন একটা একটু এদেরকেও খেয়াল রাখতে হবে, এরা অনেক কষ্ট করে ক্লাস করছে, কারণ নেটওয়ার্ক ওয়াইফাই যাদের নাই তারা কিভাবে ক্লাস করবে আমি বুঝতেছি না। দেখা যাচ্ছে তো না? এটা নেটওয়ার্ক সমস্যার কারণে, মানে এখানে ক্লিয়ার, কারণ আমরা আর বিদ্যুৎ চলে যাওয়া এই সমস্ত সমস্যাগুলো হবে না, ওই কেটে কেটে যাওয়ার ব্যাপারটা, কারণ হচ্ছে ওই বড় একটা আইপিএস সেট করে দিয়েছি আমরা, আর কারেন্ট যাবে না। হ্যাঁ, মানে এটা সহ চলবে, লাইট টাইট সব চলবে। হ্যাঁ, তাহলে বলো, রেনেসার প্রভাব পড়েছিল ইংল্যান্ডে গিয়ে কোন সালে? 1500 সাল থেকে 1660 সাল, এই সময়কালকে আমরা বলবো ইংরেজি সাহিত্যের রেনেসাঁ যুগ। এখানে একটু আমাকে একটু কথা বলতে হবে, না হলে তোমার ওই জায়গায় ঘটনাটা আনতে কষ্ট হবে। দেখো, রেনেসাঁ পিরিয়ড হচ্ছে মূলত আমাদের, আমি এগুলাকে ভাগ করি নাই, এটাকে একটু ছোট করে ভাগ করবো বলে লেখার দরকার নাই। এর পরের স্পেলটা তোমার সহজে মনে রাখার জন্য এই জায়গাটা দরকার। 1500 সাল থেকে কত সাল? 1660 সাল, এটা লেখার দরকার নেই, এটা লিখলে তোমার এলোমেলো হয়ে যাবে। এই সময়কাল দেখো, রানী এলিজাবেথ ক্ষমতায় এসেছিল 1558 সালে। রানী এলিজাবেথ ক্ষমতায় এসেছিল কত সালে? 1558 সালে। ভালোভাবে খেয়াল করবা, 1500 সালে ক্ষমতায় ছিল 1500 সালে ক্ষমতায় ছিল হেনরি সেভেন মারা যাওয়ার পরে ক্ষমতায় এসেছিল হেনরি এইট মারা যাওয়ার পরে ক্ষমতায় এসেছিল কুইন মেরি। এখন ইনি হচ্ছে, তাহলে 18 এখানে ক্ষমতায় এসেছিল কে? এলিজাবেথ। হ্যাঁ, তাহলে ইনি হচ্ছে এলিজাবেথের দাদা। হেনরি 7 হচ্ছে এলিজাবেথের দাদা, ইনি হচ্ছে এলিজাবেথের বাবা, ইনি হচ্ছে এলিজাবেথের সৎবোন। কথা বুঝছো? তাহলে এই 1500 সালের রেনেসাঁ পিরিয়ড শুরু হলেও এলিজাবেথের ক্ষমতায় আসার ব্যাপারটা 58 বছর ক্ষমতায় ছিল কারা? এই তিনজন। এই যে এই সময়কালকে প্রিপারেশন অফ রেনেসাঁ বলা হয়, এটাকে কোনো পিরিয়ড হিসেবে ধরা হয় না, এটাকে বলা হয় প্রিপারেশন অফ রেনেসাঁ। তাহলে এটা তোমার মনে থাকুক না থাকুক, জাস্ট জিনিসটা ঘটনাটা শুনে তোমার ভালো লাগছে এই জন্যই বলা এটা, এবং মনে রেখে পরীক্ষায় কোনো কাজে লাগবে এমন ঘটনাও না। তাহলে দেখো, 58 সাল থেকে 1603 সাল, 1558 থেকে 1600, এই পুরো সময়টাকে এলিজাবেথান পিরিয়ড বলা হয়। এলিজাবেথান, তাহলে যতদিন পর্যন্ত রানী এলিজাবেথ ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত সময়টাকে রানী এলিজাবেথের নামে এলিজাবেথান পিরিয়ড বলা হয়। ইংরেজি বিসিএস প্রিপারেশনের জন্য ইংরেজি সাহিত্যের যে সিলেবাস, এই সিলেবাসে কিন্তু এলিজাবেথান পিরিয়ড থেকেই শুরু, এর আগের গুলো না। বুঝতে পারছি? এলিজাবেথান পিরিয়ড। এখন দেখো, 1603 সালে ইয়াকুব, নাম কি? ইয়াকুবকে বলা হয় কি? জ্যাকব কিন্তু এই কি না, ইংরেজি শব্দ না, ল্যাটিন শব্দ। জ্যাকবের ইংরেজি শব্দ হচ্ছে জেমস। তাহলে শব্দটা ভাষা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়েছে। ইয়াকুব, ইব্রাহিম, এ সমস্ত শব্দগুলো ইহুদি, খ্রিস্টিয়ান এরাও ব্যবহার করে, কারণ ইব্রাহিমকে সবাই ফাদার মানে, এর পরবর্তী প্রজন্ম এরকম, ঠিক আছে? আচ্ছা, তাহলে জ্যাকব, তাহলে জ্যাকব ক্ষমতায় আসে কত সালে? তাহলে জেমস। তাহলে এখানে দেখো, 1603 থেকে 1625 সাল পর্যন্ত
ক্ষমতায় ছিল। হ্যাঁ, এখানে এই জন্য এটাকে বলা হয় জ্যাকোবিয়ান পিরিয়ড, জ্যাকবের নামে। এই জিনিস, এই সাব পিরিয়ড গুলো নিয়ে পরে লম্বা করে কথা হবে। আমি এভাবে বলার পেছনে একটা রিজন আছে। দেখো, 1625 সালে 1625 সালে একটা ঘটনা ঘটে। এরপরে ক্ষমতায় আছে কে? 1625 সাল থেকে 1600 কত সাল? 49। এখানে হচ্ছে চার্লস। হ্যাঁ, আচ্ছা, এই চার্লস শব্দটা ইংরেজি শব্দ। চার্লসের ল্যাটিন শব্দ হচ্ছে ক্যারল। চার্লসের ল্যাটিন শব্দ কি? এখন তোমার সহজে মনে থাকবে। তাহলে দেখো, ইয়াকুবকে জ্যাকব বলা হয়, জ্যাকব আসলে কি? জেমস। তাহলে জেমস না বলে এটাকে আমরা বলছি জ্যাকোবিয়ান। জেমস পিরিয়ড বলা হয় না, বলা হয় কি পিরিয়ড। তো জ্যাকোবিয়ান শব্দটা আসছে কোত্থেকে? জ্যাকব থেকে। জ্যাকব মানে ইয়াকুব, জেমস। অনুরূপভাবে চার্লসকে বলা হয় কি? ক্যারল। চার্লসকে বলা হয় ক্যারল। তাই ওখান থেকে এখানে বলা হয় ক্যারোলাইন পিরিয়ড। আচ্ছা, তাহলে চার্লসকে ক্যারোলাইন। এবার বর্তমান যে যিনি কিং ইংল্যান্ডের, ওনার নামও কি? চার্লস না? আচ্ছা, এখন কিং চার্লস ক্ষমতায় ছিল। মন দিয়ে শুনবা, এই ঘটনাটা লাগবে। এটা বলার জন্যই আমি এর আগের ধাপগুলো বলছি। কিং চার্লসের বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। একটা ইংল্যান্ডের সমাজে একটা বিষয় প্রচলিত ছিল, কিং ক্যান ডু নো রং। রাজা কোনো ভুল করতে পারে না। তাহলে এখানে এই চার্লসের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। আন্দোলনের মুখে রাজাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। ক্ষমতাচ্যুত করার পরে রাজাকে শিরচ্ছেদ করা হয়েছিল, আগের কাজের পানিশমেন্ট স্বরূপ। বুঝতে পারছি? এখন মনে রাখবা, দেখো, এখানে একজনের নাম তোমার মনে রাখতে হবে, অলিভার ক্র্যামওয়েল। অলিভার ক্র্যামওয়েল ছিল রাজা চার্লসকে ক্ষমতাচ্যুতকারী যে সমস্ত আন্দোলনকারী ছিল, আন্দোলনকারীদের নেতা। ইনি ছিল একজন সাধারণ মানুষ। ইনি কোনো রাজা ছিল না। আরেক দেশের রাজার রাজপুত্র এসেছে, অথবা এই দেশের অন্য রাজার সন্তান বা রাজ পরিবারের কেউই ছিল না। ইনি একজন সাধারণ মানুষ। অলিভার ক্র্যামওয়েলের নেতৃত্বে সাধারণ মানুষরা আন্দোলন করে রাজাকে ক্ষমতাচ্যুত করা এবং শিরচ্ছেদ করা হয়েছিল। এখন রাজাকে শিরচ্ছেদ করার পরে 1600 কত সালে? 49 সালে 1660 সাল পর্যন্ত এই সময়কালটা ইংল্যান্ডকে শাসন করেছিল অলিভার ক্র্যামওয়েলের দল, বা সাধারণ মানুষের নেতৃত্বে গড়া একটা দল। এখন সাধারণ মানুষ একটা দেশের ক্ষমতায় থাকবে, এই ব্যাপারটা তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিষয়, ঠিক না? কিন্তু তখন কি পৃথিবীতে গণতন্ত্র ছিল? তেমনটা কোথাও ছিল না। যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থার একটা সিম্বল বা একটা প্রতীক পাওয়া যাচ্ছে, এই জন্য এই পিরিয়ডটাকে গণতন্ত্রের যুগ বলা হয়। গণতন্ত্র, কথা বুঝছো? এটাকে বলা হয় কমনওয়েলথ শব্দের অর্থ হচ্ছে গণতন্ত্র। শব্দটা ভাঙো। কমন মানে জনগণ, কমন মানে কি? ওয়েলথ মানে রাষ্ট্র, জনগণের রাষ্ট্র। শব্দটা বাংলায় তুমি গণতন্ত্র অর্থটা পাচ্ছ। বুঝতে পারছি? কমন মানে কি? জনগণ। ওয়েলথ মানে কি? সম্পদ না, এখানে রাষ্ট্র। তাহলে এই রাষ্ট্র কার? জনগণের। তাহলে জনগণ দ্বারা পরিচালিত রাষ্ট্র গণতন্ত্র। এই জন্য এই পিরিয়ডটাকে বলা হয় কি? কমনওয়েলথ পিরিয়ড। এখন রাজা চার্লসকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। রাজপুত্র ছিল না। চার্লস টু ফ্রান্সে, ইটালিতে পালাই গেছিল। এখন আরেক দেশের থেকে এই দেশে রাজার কোনো ভক্ত অনুরক্ত ছিল না, ছিল তো? এখন রাজার পক্ষে আন্দোলনটাকে সে জোরদার করছিল ওখানে থেকে। তারপরে এখন 1660 সালে এসে আবার এই রাজতন্ত্রের পুনরুদ্ধার হয়। বিনদেশে থেকে রাজপুত্র ইংল্যান্ডের ক্ষমতায় আবার ফিরে আসে। তাহলে এই যে এখানে যে ঘটনাটা ঘটবে, এরপরে একটা পিরিয়ড আসবে। পিরিয়ডটার নাম হচ্ছে রেস্টোরেশন। পিরিয়ডটার নাম কি? রিস্টোর মানে কি? পুনরুত্থান, পুনরুদ্ধার, প্রতিস্থাপন। তাহলে রেস্টোরেশন পিরিয়ড মানে কি? রেস্টোরেশন অফ মনার্ক। তাহলে গণতন্ত্র আসছিল মাঝখানে কয়েক বছরের জন্য, 11-12 বছরের জন্য। এই গণতন্ত্রের পরে
হাজার বছর ধরে রাজতন্ত্র ছিল, রাজতন্ত্র আবার প্রতিস্থাপিত হয়েছে, এই জন্য এই পিরিয়ডটার নাম রেস্টোরেশন পিরিয়ড। এই পিরিয়ডটার নাম কি? রেস্টোরেশন পিরিয়ড। তাহলে এই জায়গাটা যেহেতু আমি বলেছি, আমরা একটু রিপিট করি, এই জিনিসগুলো এভাবেই শিখতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1500 থেকে 1660 সাল, এই হিসাবটা আমি তোমাকে বুঝালাম। এই হিসাবটা কিভাবে ঘটলো? তাহলে দেখো, প্রথমে আসছে কে? রানী এলিজাবেথ। এলিজাবেথ ক্ষমতায় আসে কোন সালে? 58 সালে। হ্যাঁ, এলিজাবেথের ক্ষমতা শেষ হয় কখন? আচ্ছা, তাহলে এই সময়টাকে আমরা বলি কি পিরিয়ড? এলিজাবেথের পিরিয়ড। এখন রানী এলিজাবেথ ক্ষমতায় আসার আগের 58 বছর সময়টা তার বংশ পরম্পরায় গেছে। আচ্ছা, ওই পিরিয়ডটাকে আমরা বলি, ওটাকে আমরা কোনো পিরিয়ড ধরি না, ওটাকে আমরা বলি প্রিপারেশন অফ রেনেসা, রেনেসা প্রস্তুতি যুগ। আচ্ছা, রানী এলিজাবেথ মারা যায় কখন? 1603 সালে। 1603 সালে রানী এলিজাবেথের সময়ে শেক্সপিয়ার ছিল, ক্রিস্টোফার মার্লোর মতো মানুষ ছিল, এডমান্ড স্পেন্সারের মতো মানুষ ছিল। হ্যাঁ, অনেক দামি দামি লিটারারি ক্রিয়েটর গুলো ছিল। হ্যাঁ, এই জন্য এই পিরিয়ডটাকে দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার বলা হয়। দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, এটা কিন্তু 36 প্রিলিতে আসছে। কোন পিরিয়ডটাকে গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার বলা হয়? 36 প্রিলিতে। জি, 1603। এটাকে আমরা বলবো কি? গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। আচ্ছা, 1603 সাল থেকে 1625 সাল, এটাকে আমরা বলবো কি পিরিয়ড? জ্যাকবিয়ান পিরিয়ড। জ্যাকব শব্দটা আসছে কোত্থেকে? ইয়াকুব। ইয়াকুব। এভাবে বললে আমরা যারা আছি, আমার যারা অডিয়েন্স, এদের কাছে সহজ জিনিসটা মনে থাকবে বলে এইভাবে বলা। তাহলে জ্যাকব শব্দটার ইংরেজি কি? জেমস। এই কিন্তু জেমস পিরিয়ড না বলে আমরা বলি কি? জ্যাকবিয়ান পিরিয়ড। তাহলে জ্যাকব শব্দটা জেমসের ল্যাটিন ওয়ার্ড। আচ্ছা, রাজা জ্যাকব মারা যাওয়ার পরে ক্ষমতায় আসে রাজা চার্লস। চার্লসের ল্যাটিন শব্দ কি? ক্যারল। ক্যারল থেকে ক্যারোলাইন। ক্যারোলাইন পিরিয়ড। ইনি 1625 থেকে 1649 পর্যন্ত ছিল। ইনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। এরপরে এসে কমনওয়েলথ পিরিয়ড আসছে। কমনওয়েলথ পিরিয়ড শেষ হওয়ার পরে এই টেনিউরটা শেষ। এই টেনিউরটা শেষ। তাহলে এই টেনিউরটা টোটালটা ছিল মূলত কি পিরিয়ড? রেনেসা। হ্যাঁ, রেনেসা পিরিয়ড। আচ্ছা, এই রেনেসা পিরিয়ড শেষ হওয়ার পরে কিন্তু এই পিরিয়ডটাকে রেস্টোরেশন যে নাম আমি বলেছি, ওটা কিন্তু রেস্টোরেশন নামে কোনো পিরিয়ড তুমি এখানে পাবা না। এখানে পাবা কি? নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। হ্যাঁ, তাহলে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের টেনিউরটা বলো। 1660 থেকে 1798। তাহলে স্যার, এই যে রেস্টোরেশনের কথা বললেন, রেস্টোরেশনটা কই গেল? রেস্টোরেশনটা তুমি সহজেই বুঝবা, যেভাবে তুমি রেনেসা পিরিয়ডকে 4 ভাগে ভাগ করছো না, এলিজাবেথান পিরিয়ড, জ্যাকবিয়ান পিরিয়ড, ক্যারোলাইন পিরিয়ড, কমনওয়েলথ পিরিয়ড, 4 ভাগে ভাগ করছো না? অনুরূপভাবে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের মধ্যে 3টা বিভাজন আসবে। 3টা বিভাজনের প্রথম স্পেলটার নাম রেস্টোরেশন পিরিয়ড। প্রথম স্পেলটার নাম কি? রেস্টোরেশন। অর্থাৎ নিউ ক্লাসিক্যাল শুরু হয়েছে রেস্টোরেশন দিয়ে। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের কয় নাম্বার? 4 নাম্বার। হ্যাঁ, নিউ ক্লাসিক্যাল। এখানে দেখবা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের মধ্যে একটা আগাস্টান পিরিয়ড আসবে। আগাস্টান, তো কিং আগাস্টাসের নামে আগাস্টান পিরিয়ড। তো কিং আগাস্টাস কিন্তু কোনো ইংল্যান্ডের কোনো রাজা ছিল না। ইনি ছিল গ্রিকের কোন প্রাচীন কালের কোন রাজা, তৎকালীন সমসাময়িক সময়েরও না, কত শত বছর আগের কিং আগাস্টাস। ওই আগাস্টাসের সময়ে ইটালিতে যে সমস্ত যেভাবে সাহিত্য রচনা হতো, ওই চেতনাটা এই যুগে এসে চলছে বলে ইংরেজি সাহিত্যে এসে আগাস্টান পিরিয়ড, মানে ওই কিং আগাস্টাসের সময়কালীন প্রভাবটা এই সময়ে এসে এখানে এত বেশি ছিল, ওনার নামে এই পিরিয়ডটার নামকরণ করা হয়েছে। এরকম ব্যাপারটা থাকবে। তাহলে এই পুরো সময়টাকে আমরা বলবো নিউ ক্লাসিক্যাল। নিউ বানানটা এরকম হলেও এটা মূলত নিউ। এখন আমরা নিউ যে শব্দ, এই শব্দ আর এই শব্দ অর্থ একই, তখন ও দিয়ে লেখা হতো, এইটুকুই, আর কিছু না। হ্যাঁ, নিউ ক্লাসিক্যাল। আচ্ছা, না, এটা আগে এভাবে লেখা হতো আসলে, মানে শুধু এই পিরিয়ড হিসেবে ডাব্লিউ না লিখে ও লিখছি এরকম কিছু না, আগে নিউ বানানো ভাবে লেখা হতো। হ্যাঁ, তাহলে নিউ ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল মানে কি? ধ্রুপদী মানে কি? আমরা বলি না, মানে মনে করো ওই বিরাট কোহলি, তুমি ইন্ডিয়ার ক্রিকেটকে সাপোর্ট করো না করো, বিরাট কোহলির ট্যালেন্টকে কোনো অস্বীকার করার সুযোগ আছে? ক্লাসিক্যাল ব্যাটসম্যান,
ক্লাসিক্যাল না? একটা ক্লাসিক্যাল ব্যাটসম্যান মানে কি সে 500 বছর আগের ব্যাটসম্যান? ক্লাসিক্যাল মানে ধ্রুপদী, ধ্রুপদী মানে পুরানা জিনিস, পুরানা না। ক্লাসিক্যাল মানে এভারগ্রিন। ক্লাসিক্যাল মানে কি? এভারগ্রিন, যার আপিল আগেও ছিল, এখনো আছে। শেক্সপিয়রের একটা নাটকের কথা আমরা এখনো পড়ে মজা পাই, তাহলে তৎকালীন সময়ে যেমন মজা পাইছিল এখনো পাচ্ছে ক্লাসিক্যাল। বুঝতে পারছি? ক্লাসিক্যাল মানে ওরকম। ওই বিরাট কোহলি দিয়ে তুমি বুঝে গেছো। হ্যাঁ হ্যাঁ, ক্লাসিক্যালের একটা সাধারণ বা বাহ্যিক অর্থ ধারণ করো। ক্লাসিক্যাল মানে যার ক্লাস আছে, বুঝছো কিনা? ক্লাসিক্যাল মানে কি? ক্লাস আছে, অর্থাৎ তোমার তো, তোমাকে বললাম তুমি, তোমাকে আমি নাস্তা দিলাম চনা মুড়ি খাওয়ার জন্য, তোমাকে আমি একটা চামচ দিয়ে, তুমি চামচ চামচ বাদ দিয়ে মানুষের সামনে হাত দিয়ে কাপড় কাপড় খাচ্ছ, এই তো ক্লাস নাই ফইননি। হ্যাঁ, তো ক্লাস আছে ক্লাস নাই এটা দিয়ে তুই বুঝতে পারে ক্লাসিক্যাল মানে কি, ঠিক না? তাহলে ওই যে এখানে কিন্তু ক্লাসিক্যাল মানে ওরকম কিছু না, এখানে ক্লাসিক্যাল মানে অ্যাকচুয়ালি ধ্রুপদী। এই জন্যই তুমি অনুবাদ বইগুলোতে ধ্রুপদী শব্দটা পেয়েছ। এখানে হচ্ছে পুরানো জিনিসগুলোকে নতুন ভাবে রিভাইভ করা, এই টাইপের একটা বিষয়। বুঝতে পারছি? তাহলে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের টেনিউরটা পেলাম। এখন আমরা মধ্যযুগের বাংলা সাহিত্যের মধ্যযুগের সাহিত্যগুলো দেখো। পদ্মাবতী, তাহলে পদ্মাবতীর যে যে মানুষটাকে, পদ্মাবতীর যে ঘটনা, এখানে ওই যে একটা মানুষ ছিল, গায়ের মধ্যে অনেকগুলা পিন লাগানো ছিল, পিনগুলো সবগুলো যখন তুলে ফেলবে উঠবে, যে উঠবে সে তো রাজা, ঠিক না? আবার তুমি বাংলা সাহিত্যের মধ্যযুগের সাহিত্যগুলোর মধ্যে মঙ্গল কাব্যগুলোর মধ্যে দেবী, মনসা মঙ্গল, অন্নদা মঙ্গল, ধর্ম মঙ্গল, শিব মঙ্গল, যতগুলো মঙ্গল আছে সবগুলো দেবতা দেবী। লাইলি মজনু, তাহলে এখানে একজন রাজপুত্র ছিল, আর একজন রাজকন্যা ছিল, কিন্তু মজনু যদিও রাজপুত্র না। ইউসুফ জুলেখা, তারা রাজা ছিল। অর্থাৎ সাহিত্যের যে বিষয়বস্তুগুলো ছিল রাজা রানী দেবদেবী, অর্থাৎ অ্যারিস্টোক্রেটিক শ্রেণীর মানুষগুলাই সাহিত্যের বিষয়বস্তু। একদল মানুষ এসে, এই সময়ে এসে একদল মানুষ, একদল রাইটার, তারা ভাবছে ওয়াই নট জরিনা, জরিনা কি প্রেম করবে না? হ্যাঁ, অর্থাৎ শুধুমাত্র রাজপুত্র রাজকন্যা প্রেম করবে, আমরা যারা সাধারণ মানুষ আমরা কি প্রেম করব না? সাহিত্যের বিষয়বস্তু হিসাবে সাধারণ মানুষ কেন আসবে না? এই চেতনা থেকে একটা নতুন যুগের সৃষ্টি। এই যুগটার নাম রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক মানে তুমি পার্কে বসে গার্লফ্রেন্ডের পাশে বসে বাদাম খাওয়ার সময় হাতে একটু চিমড়ি কাটা, এই রোমান্স না। এখানে রোমান্টিক মানে আছে রিয়েলিস্টিক। রোমান্টিক মানে কি? রিয়েলিস্টিক, বাস্তববাদিতা। বুঝছো কিনা? এখানে এখানে গুরুত্ব পাচ্ছিল ইমেজিনেশন, এখানে গুরুত্ব পাচ্ছিল ক্রিয়েটিভিটি, হ্যাঁ, এখানে গুরুত্ব পাচ্ছিল সাবজেক্টিভিটি। এই বিষয়গুলো, এগুলো নিয়ে যখন পিরিয়ড নিয়ে ডিটেইল আলোচনা হবে তখন বলবো। তবে এখানে তুমি একটা ব্যাপার তো তোমরা সকলে জানো, অমিয় চক্রবর্তীর নাম শুনছো? ইনি ছিল রবীন্দ্রনাথের অফিসিয়াল সেক্রেটারি। অফিসিয়াল মানে হচ্ছে বেতনভুক্ত, হ্যাঁ। আনঅফিসিয়াল মানে বেতন দিলেও দিলাম, না দিলেও না দিলাম। হ্যাঁ, আল্লাহর রাস্তে। হ্যাঁ, এখন অফিসিয়াল সেক্রেটারি ছিল। এখন রবীন্দ্রনাথের মতো জায়ান্ট একজন রাইটার, তুমি রবীন্দ্রনাথের বড়ত্ব নিয়ে তো আর এখানে বলার কিছু নেই। হ্যাঁ, বিশ্ব সাহিত্যের একজন সম্পদ রবীন্দ্রনাথ। এখন রবীন্দ্রনাথের মতো একজন রাইটারের সেক্রেটারি থাকা সত্ত্বেও অমিয় চক্রবর্তী কবি হয়েছেন। ইনি একজন বড় কবি। রবীন্দ্রনাথের প্রভাবে, রবীন্দ্রনাথ থেকে কিছু শিখে কবি হওয়া কবি নয়, কারণ অমিয় চক্রবর্তীর লেখায় রবীন্দ্রনাথের কোনো গন্ধ পাওয়া যায় না। স্বকীয় একজন স্বাধীন বড় মাপের কবি। বাংলাদেশ কবিতাটা পড়ো নাই? হ্যাঁ, অমিয় চক্রবর্তী ছিল রবীন্দ্রনাথের কি সেক্রেটারি। এখন তোমরা দুইজন লেখকের কথা শুনো, একজন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, হ্যাঁ, আরেকজন হচ্ছে স্যামুয়েল টেইলর, CULERI। কুলরিচ ছিল ওয়ার্ডসওয়ার্থের সেক্রেটারি। আবারও বলো, অমিয় চক্রবর্তী ছিল রবীন্দ্রনাথের, বলবো আপনি শুনেন তারপরে। তাহলে অমিয় চক্র জিনিসগুলো আমি এমনভাবে উপস্থাপন করে যেন তোমার কাছে আমি যেভাবে বলছি এভাবেই সহজে জিনিসগুলো অনায়াসে মনে থাকে। এই জায়গায় একটা পেশাদারিত্বের ব্যাপার আছে। আবার অমিয় চক্রবর্তী কার সেক্রেটারি? রবীন্দ্রনাথের। কুলরিচ ছিল কার সেক্রেটারি? ওয়ার্ডসওয়ার্থের। এখন অমিয় চক্রবর্তী স্বাধীনভাবে বড় কবি, এখানেও স্বাধীনভাবে কুলরিচও বড় কবি। এখন ইনি ছিল
এই ওয়ার্ডসওয়ার্থ ছিল প্রকৃতিবাদী, কথা বুঝছো, ন্যাচারালিজম, অর্থাৎ তিনি সবকিছুর ঊর্ধ্বে উঠে প্রকৃতির কাছে গিয়ে সবকিছুর সমাধান খুঁজে পেতেন, শান্তি পেতেন, প্রকৃতির প্রেমী মানুষ ছিলেন। এবং ইনারা দুজনে একটা বই লিখেছেন, এই বইটার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালেডস। হ্যাঁ, তাহলে লিরিক্যাল ব্যালেডস এর প্রকাশ হয় মূলত 1700 কত সালে, 98 সালে। এই দুইজনের সম্মিলিত লেখনীতে প্রকাশিত এই বইয়ের প্রকাশের সাথে সাথে নতুন একটা যুগের সৃষ্টি হয়। এই যুগের নাম রোমান্টিক পিরিয়ড। তাহলে 1832 পর্যন্ত এই সময়টাকে আমরা বলি কি, রোমান্টিক পিরিয়ড। আচ্ছা, এখন দুইজনে মিলে যে বইটা লিখেছিল বইটার নাম কি, লিরিক্যাল ব্যালেডস। এখানে কবিতা ছিল কয়টা বলো? 23টা, গুড। এবং 18টা এবং 19টা, হ্যাঁ হিসাব তো মিলে না, যদি 4টা হয়, হ্যাঁ 19 প্লাস 4 তাও তো 22টা হয়, 23টা হয় না, হ্যাঁ 19 প্লাস 4। এখানে তোমরা ওই যে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, হ্যাঁ রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার কবিতাটা কিন্তু ওই যে তোমার কবর কবিতা কত লাইন ছিল জসিমউদ্দিনের, 250 লাইন নয়, এটা কিন্তু 700 লাইন, 750 লাইনের একটা কবিতা। অর্থাৎ ওই বইয়ের পুরো অংশ জুড়ে বেশিরভাগ অংশ তার একটা কবিতাই। কার? কুলরিজের। কুলরিজের কবিতা মাত্র 4টা, কিন্তু 4টার মধ্যে ক্লাস আছে। কুবলা খান যে কবিতা আমরা সেকেন্ড ইয়ারে পড়ছিলাম, এখন কোন ইয়ারে আছে? সেকেন্ড ইয়ারে আছে না? হ্যাঁ, কুবলা খান কবিতা। হ্যাঁ, তো এগুলা তার শব্দ চয়ন আজকে গিয়ে গুগল করে কুবলা খান কবিতাটা বের করে পড়বা। রবীন্দ্রনাথের, নজরুলের কবিতার শব্দগুলো যেমন তোমার শব্দে শব্দে তোমার শির দাঁড়া দাঁড়ায়, এটা তো দাঁড়াবে, শব্দ চয়ন ক্ষমতা এরকম। তাহলে ওখানে তো লম্বা করে করবার দরকার নেই, আমরা পিরিয়ডগুলো আত্মস্থ করার জন্য কিছু কিছু কথা প্রাসঙ্গিকভাবে তুলে আনা। তাহলে আমরা ইংরেজি সাহিত্যের 5ম পিরিয়ডটা গিয়ে পাচ্ছি, যে পিরিয়ডটা সাহিত্যের বা সাহিত্যভিত্তিক একটা ঘটনাকে কেন্দ্র করে নতুন যুগের সৃষ্টি। এবং এই দেখো রোমান্টিক পিরিয়ডের টেনিউরটা অনেক ছোট, হ্যাঁ মাত্র 34 বছর। হ্যাঁ, 1798 থেকে 1832 এই সময়টাকে আমরা রোমান্টিক পিরিয়ড বলি। এই রোমান্টিক পিরিয়ডটা ইংরেজি সাহিত্যের, বাংলা সাহিত্যের একটা জায়গার সাথে তুমি তুলনা করতে পারো। তুমি খেয়াল করে দেখো, রবীন্দ্রনাথের সাথে নজরুলের দেখা হয়েছে, আবার দুইজনের সাথে জসিমউদ্দিনেরও দেখা হয়েছে, ঠিক না? এখানে অমিয় চক্রবর্তীর মতো কবিরা ছিল, বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত একজনকে দেখেছে, কথা বলছো কিনা? আবার এখানে অর্থাৎ তাহলে বাংলা সাহিত্যের যে সমস্ত ফিগার সবগুলো প্রায় এক জায়গায় না, বড় বড় কবি। আবার পঞ্চপাণ্ডবের কথা শুনছো না? পঞ্চপাণ্ডবের কথা শুনছো? এই টাইপের একটা ঘটনা কিন্তু রোমান্টিক পিরিয়ডে ঘটছে। দুইজনের কথা তোমরা অলরেডি শুনেছ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর, কুলরিজ। এখানে পার্সি বিসি শেলি আসছিল, এখানে লর্ড বাইরন আসছে, এখানে জন কিটস আসছে, এখানে উইলিয়াম ব্লেকের মতো মানুষ লেখালেখি করছে, কথা বলছো? এখানে আরেকজন উপন্যাসিক ছিল, হ্যাঁ জেন অস্টিন। হ্যাঁ, ইনি ছিল রোমান্টিক পিরিয়ডে অ্যান্টি রোমান্টিক রাইটার। ইনি কোনো কবি ছিল না, ইনি উপন্যাসিক ছিল। ওনাকে নিয়ে পিরিয়ড আসলে কথা বলবো। তাহলে তুমি এমন 5জন কবির নাম বলেছি যে কবিগুলোকে যারা ইংরেজি সাহিত্য কখনোই পড়ে নাই তারা কিন্তু সবাই এই কবিদের নাম শুনছে। শেক্সপিয়ারের পরে যদি অন্য কোনো কবির নাম কেউ জানে, তাহলে সে শেলির নাম জানে, সে জন কিটসের নাম জানে, সে লর্ড বাইরনের নাম জানে। তাহলে দেখো পুরো ইংরেজি সাহিত্যের আউট অফ ইংলিশ লিটারেচার যারা, তারাও আউট অফ বক্স এসে তাদের চেহারা জল জল করে জ্বলে, এরকম সকল রাইটার এই জায়গায় ছিল। ওয়ার্ডসওয়ার্থ, কুলরিজ, শেলি, কিটস, বাইরন, উইলিয়াম ব্লেক। জেন অস্টিন বলিও না, জেন অস্টিন রোমান্টিক পিরিয়ডে অ্যান্টি রোমান্টিক রাইটার। হ্যাঁ, উইলিয়াম ব্লেক, যেমন উইলিয়াম ব্লেক নিয়ে 43 এবং 41 দুই বিশেষে পরপর প্রশ্ন আসছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ বোথ রাইটার অ্যান্ড পেইন্টার। এই প্রশ্নটা, কথা বুঝছো? নিচের কোন লেখকটি একই সাথে রাইটারও ছিল, পেইন্টারও ছিল? বাংলা সাহিত্যের কোন কবি একই সাথে পেইন্টার ছিল? পেইন্টার মানে হস্তশিল্পী, অর্থাৎ চিত্রশিল্পী, গুড, চিত্রশিল্পী। আর আবার রাইটার কে ছিল বাংলা সাহিত্যে? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের ছবি নিয়ে বেলজিয়ামে, অস্ট্রেলিয়াতে এক্সিবিশন হয়েছিল। রবীন্দ্রনাথ কবিতা লিখছে, কবিতা লেখার সময় কুষ্টিয়ার ওনাদের বাড়ি, হ্যাঁ ওখানে বসে বসে বৃষ্টির, বাইরে অনেক বর্ষা, আগে তো আর সত্যিকারের বর্ষা ছিল, অনেক বৃষ্টি, চারিদিকে পানি।
কবিতা লিখছে, কবিতা লিখতে গিয়ে শব্দ আসছে না, একটা শব্দ লিখছে, ওটা কাটছে, মনে কাটতে কাটতে দেখা যাচ্ছে একটা ছবি হয়ে গেছে। ওখান থেকে রবীন্দ্রনাথের ছবি আঁকার তাড়না, এরপরে চেষ্টা, উনি তো অনেক মেধাবী ছিল, এরপরে তার ছবি দিয়ে এক্সিবিশন হওয়ার মতো ছবি রবীন্দ্রনাথ দেখেছে। তাহলে বলো বাংলা সাহিত্যের কোন কবি, কোন লেখক বোথ পেইন্টার অ্যান্ড রাইটার? রবীন্দ্রনাথ। আর ইংরেজি সাহিত্যে উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেককে অনেকে আউট অফ রোমান্টিক পিরিয়ড বলে, কারণ ইনি রোমান্টিক, ওনার জীবনের বেশিরভাগ সময়ই রোমান্টিক পিরিয়ডের আগে, কিছুকাল সময় তিনি পেয়েছেন রোমান্টিক পিরিয়ডকে, এবং তার কিছু লেখনীতে কিন্তু রোমান্টিক পিরিয়ডের কিছু চেতনা বিদ্যমান। হ্যাঁ, সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপেরিয়েন্স, এই জিনিসগুলো আমাদের সিলেবাসে পড়ানো হয়। তাহলে আমরা 1798 সাল থেকে 1832 সাল পর্যন্ত সময়কে আমরা বলবো কি? রোমান্টিক পিরিয়ড। আচ্ছা, 1835 সালে এখন দেখো, রানী ভিক্টোরিয়ার নাম শুনছ? রানী ভিক্টোরিয়া ক্ষমতায় আসছে 1836 সালে। কত সালে? তাহলে 32 এবং 36 খেয়াল রাখবা। এখন তাহলে মাঝখানে 4 বছর বা এই সময়টা, এটা ওভাবে ধরা হয় না, এখানে মূলত 1832 ধরবো আমরা। 1901 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল রানী ভিক্টোরিয়া। যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত সময়কালকে আমরা বলবো ভিক্টোরিয়ান পিরিয়ড। তাহলে ভিক্টোরিয়া লম্বা সময় ধরে ইংল্যান্ড শাসন করেছে, এবং ইনি কিন্তু আমাদেরও শাসক। এবং আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির সামনে ভিক্টোরিয়া পার্ক, ঠিক আছে, হ্যাঁ, এখনো আছে। তারপরে এখানে এটা ছিল 5 নম্বর, এটা হচ্ছে কি 6। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয়েছে জানো? 14 সালে তো প্রথম বিশ্বযুদ্ধ। 39। আচ্ছা, তাহলে 1901 সাল থেকে 1939 সাল পর্যন্ত এই সময়টাকে ইংরেজি সাহিত্যে বলা হয় মডার্ন পিরিয়ড বা আধুনিক যুগ, এবং এটা ছিল 7 নাম্বার। হ্যাঁ, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অর্থাৎ এখানে একটা পলিটিক্যাল ব্যাপার আছে, কারণ বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থার মধ্যে পরিবর্তন চলে আসে, রাইটারদের লেখালেখির মধ্যেও পরিবর্তনটা লক্ষ্য করা গেছে। এই জন্য আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা পর্যন্ত এই সময়টাকে বলবো ইংরেজি সাহিত্যের আধুনিক যুগ। তাহলে আধুনিক যুগ যখন এসে গেছে, এরপরে কি আরো যুগ থাকবে? হ্যাঁ, এরপরে এটাকে উত্তর আধুনিক যুগ বলা হয়, পোস্ট মডার্ন পিরিয়ড। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বর্তমান পর্যন্ত সময়ে এখনো আর কোনো চেঞ্জ আসে নাই। বাংলা সাহিত্যেও এখনো কোনো উত্তর আধুনিক যুগ আসে নাই। বাংলা সাহিত্যের তো এখন কি সাহিত্যে কোনো লেখালেখি হয়? মানুষ বেঁচে থাকলে লেখাগুলো চোখে পড়ে না। হ্যাঁ, জুনায়েদ আহমেদ পলক লিখে, ঠিক আছে, না এখনো ভালো ভালো লেখক আছে। মানুষ সময়ের কারণে অনেক কিছু, যেমন আমি এই যে ইন্টারনেট বন্ধ, এর মধ্যে সলিমুল্লাহ খান টকশো করে, মহেশখালীর বড় একজন দার্শনিক, মানে শুধু এই এলাকার দার্শনিক এরকম না, উনি এখন মনে করো এশিয়া অথবা সারা পৃথিবীতে খুব বেশি চিন্তাবিদ হিসাবে চিন্তা করে বের করলে কয়েকজনের মধ্যে একজন। তুমি এটা বিশ্বাস করো না? না, ও বেঁচে আছে এই জন্য। মরে গেলে যখন দেখবা, তো সলিমুল্লাহ খানের একটা বই পড়তেছিলাম, বেহাত বিপ্লব, বড় বই, এক্সপেন্সিভ বই, আমি নিজে কিনে নাই, আমি আরেকজন থেকে নিয়ে এসে পড়ে ফেলছি পুরো বইটা। বেহাত বিপ্লব অর্থাৎ মুক্তিযুদ্ধের সময়, মানে মুক্তিযুদ্ধটার ঘটনা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মুক্তিযুদ্ধকে ব্যাখ্যা করেছে বিভিন্ন রাইটারের লেখাগুলোকে তিনি সম্পাদনা করছে। হ্যাঁ, এখানে সবচেয়ে অ্যাট্রাকটিভ জায়গাটা আমি পেয়েছি আহমদ ছফা। হ্যাঁ, আহমদ ছফা ছিল, ইনি তো মারা গেছে প্রায় 2001 সালে এসে। তো যেমন আহমদ ছফাকে তুমি অনেক বড় রাইটার হিসেবে তেমন চিন্তা করো না, ঠিক না? ইনি হচ্ছে নিরেট হক কথা বলা, কতগুলো মানুষ ছিল না, নিরেট হক কথা বলতো। হ্যাঁ, আবার একটু বামপন্থী ছিল। হ্যাঁ, তো এই লেখাগুলো পড়ছি। তো এরকম অনেক বড় বড় রাইটাররা ছিল, যেমন আহমদ ছফার লেখনীতে ক্লিয়ার করে উনি বলেছে ডক্টর শামসুর রহমান, আহসান হাবিবের মতো লেখকগুলো কিভাবে আইয়ুব খানের দালালি করতো দৈনিক পাকিস্তান পত্রিকায়। কথা বলছো কিনা? মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে কিভাবে দেশ ছেড়ে পালাইছিল, দেশ স্বাধীন হওয়ার পরে এসে কিভাবে মুক্তিযুদ্ধ সেজে গেছে, ক্লিয়ার করে স্পষ্ট কথা। এবার বুকে ফাটা থাকতে হয়, ক্ষমতা থাকতে হয়, বলার সাহস থাকতে হয়। তো এগুলো আমি বললে হবে? থাপড়াবে না? তুমিও যদি তোমার সামনেও যদি বলে, আমার লেভেলটাই নষ্ট হয়ে যাবে, মানে মিনিমাম একটা ইজ্জত যেটাও নষ্ট হবে না।
কিন্তু এটা কার মুখে মানাই? আহমদ সাফার মুখে। এটা কে বলতে পারে? সলিমুল্লাহ খান। সরাসরি সবার কথা টক শোতে আমি একদিন দেখছি, আমাদের সুফিয়া কামালের মেয়ের নাম কি, সুলতানা কামাল, তারপরে মুরগি কবির ছিল। মুরগি কবির বুঝো তো, ওই যে মুরগি সাপ্লাই দিত ইয়াকে, ওই যে পাকিস্তানি সৈন্যদেরকে মুরগি সাপ্লাই দিত, শাহরিয়ার কবির, ওরকম করে মুক্তিযুদ্ধ আর কি, মানে রাজাকারদেরকে ইয়া দিত। তো এরা দুজন ছিল টক শোতে। তো সলিমুল্লাহ খান যে এদের সামনে একটু আগে এসে বলছে বলছে দেশটা নষ্ট হয়ে গেছে, এখন আরবি পড়ানো হচ্ছে, এই পড়ানো হচ্ছে এলাকায় এলাকায়, মানে মৌলবাদে ভরে গেছে এই সেই। তো একেবারে চোখের উপর সামনে বলতেছে, বলছে আরবি পড়ানো হচ্ছে, এটা অসুবিধা, এটা বিদেশি ভাষা। ইংরেজি পড়ানো হচ্ছে, তাহলে ইংলিশ মিডিয়াম কিভাবে শুদ্ধ? এটা কোন দেশে? এটা কি আমার দেশের ভাষা? এই যে মুখের উপর বসে সরাসরি ইনসাল্ট করা, বা এরকম আরেকজনে পারবে? অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের বড় প্রফেসর ওরকম বড় করে ওদের সামনে বলতে পারে না। কারণ অনেক মানুষ আছে যারা, কারণ হচ্ছে এখানে অ্যাকচুয়াল কতগুলো ভালো মানুষ আছে, আবার কতগুলো মানুষ তাকে একটু শুধু নিজের স্বার্থের জন্য দালালি করে। হ্যাঁ, এইরকম। সেটা বিএনপির দালালি হোক, এর দালালি হোক, এক চোখা মানুষগুলো ভালো না। এটা হচ্ছে শুধুমাত্র স্বার্থ, দেশের জন্য নিরপেক্ষ হওয়া ভালো। হ্যাঁ, তো এই জন্য এই যে সলিমুল্লাহ খানের মতো লেখক কিন্তু আছে, মানে তুমি তোমাকে আমি বুঝাতে চাচ্ছি ভালো লেখক কি আছে কিনা এরকম। তারপর আহমদ সাফার কথা, যেমন কবি নির্মলেন্দু গুণ, কবিদের কবি বলা হয় না? এখন নির্মলেন্দু গুণের কোনো কবিতাকে তুমি অত গুরুত্ব দাও না কেন জানো? বাঁচি আছে এই জন্য, এটা মরে যাক, এতে বেশি উঠবে। বড় রাইটার কিন্তু নির্মলেন্দু গুণ। তো তারপরে আরো রাইটার, এরকম অনেক রাইটার তুমি দেখবা, যেমন আনিসুজ্জামান মারা গেছে, ওনাদেরও ভালো লেখা আছে। আব্দুল আবু সাইদের অনেক ভালো ভালো লেখা আছে। এই লেখাগুলো কিন্তু ওই আব্দুল আবু সাইদ এখনো বেঁচে আছে। হ্যাঁ, এই টাইপের অনেকগুলো লেখা, আরো সময় গেলে এই জিনিসগুলো ইয়ে আসবে। জাফর ইকবাল না, জাফর ইকবাল কোনো লেখক ছিল? জাফর ইকবাল হচ্ছে ওই যে আসিফ নজরুল যেটা বলছে, জাফর ইকবাল হচ্ছে অতি মুক্তিযুদ্ধে সাজে, কারণ তিনি জানে মুক্তিযুদ্ধের সময় তিনি কিছু করে নাই। এটা তো সত্য। আর উনি একটু বেশি, এই তো সবকিছু তো আধিক্যতা ভালো না, আধিক্যতা ভালো না। ইনি মানে স্রোত বুঝে মেজাজ বুঝে কথা বলা দরকার। এরকম রাজনীতিবিদদের মধ্যেও তো অনেক ভালো মেজাজ বুঝা মানুষ আছে, যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান, ইনি কিন্তু মেজাজ বুঝে। দেখো এত কিছুর পরেও তুমি কোনো জায়গায় তেমন দেখবে না যে স্বরাষ্ট্রমন্ত্রীকে মানুষ অনেক গালি দিচ্ছে। খেয়াল করে দেখছো? ল্যাঙ্গুয়েজের কারণে, ভাষার কারণে, মার্জিত অবস্থার কারণে। কিন্তু অনেক মন্ত্রী রাত দিন গালি খাচ্ছে না, এই জিনিসগুলা আর কি। তো এই জন্য অনেক এলোমেলোর ভেতরেও স্বরাষ্ট্রমন্ত্রী এক্সাম্পল। সত্যি কথা, তুমি নিজেই চুপ ঘুরিয়ে দেখো, ওনাকে নিয়ে আহামরি টু দা পয়েন্ট কোনো কি নাই, অনেক এরকম সমালোচনা নেই, অথচ ইনি দায়ী এ সমস্ত ঘটনায়। এরকম হতে পারে না? যোগাযোগ মন্ত্রী না, না ওবায়দুল কাদেরের ব্যাপারটা, ওবায়দুল কাদের হচ্ছে চালাক, তোমরা যেটা মনে করো ওরকম না। ইনি হচ্ছে অনেক বেশি বুদ্ধিমান একজন রাজনীতিবিদ, পলিটিশিয়ান হিসেবে বুদ্ধিজীবী অবশ্যই। ইনি অনেক বুদ্ধিজীবী, বুঝছো? ইনি এগুলো ইচ্ছে করে পুক করা বলে না, ইচ্ছে করে পোক করে পলিটিক্যাল এরকম ক্যারেক্টার গুলো দরকার আছে। তুমি ওবায়দুল কাদের মরলে বুঝবা ওবায়দুল কাদের কি ছিল। সত্যি মানে তুমি মানে পলিটিক্যাল কোনো আইডিওলজি থাকলে আইডিওলজিকে অ্যাসাইড রেখে তুমি যদি এমনিতেই অ্যাজ এ পলিটিশিয়ান তার শুরু থেকে এই পর্যন্ত চিন্তা করো, মানে সাকসেসফুল। তো তুমি কি তাকে আনসাকসেসফুল বলতে পারবা? সবকিছু কারিশমেটিক, এই যে ক্ষমতায় থাকা থেকে শুরু করে তার কথা, অনেক বুদ্ধিমান এমনি মনে হচ্ছে আর কি। তোমার মানে মনে হয় যে ডিলা, কথা বলতে পারে না, এই সেই, কিন্তু আসলে হি ইজ ট্যালেন্টেড, ইন্টেলিজেন্ট। আমি বিশ্বাস করি পার্সোনালি এরকম। তাহলে আমরা একটু এখন জিনিসগুলোকে রিভিউ করি। আমরা এখন মনে রাখার জন্য আমাদের যে সমস্ত পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো থেকে একটা পয়েন্ট দেখো, আমি এখানে কলমটাকে কালারটা চেঞ্জ করে নিই, লাল। এবার দেখো, তাহলে আমরা এখানে মনে রাখবো কার কথা বলো? জার্মানদের কথা। এখানে আমরা মনে রাখবো কার কথা? ফ্রান্সের কথা। এখানে আমরা মনে রাখবো কার কথা? ইটালির কথা। সহজ হয়ে গেল না? তাহলে ইজিলি আমাদের তিনটা পিরিয়ড এভাবে আমরা মনে রাখতে পারবো। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে এসে আমরা মনে রাখবো কার কথা বলো? গণতন্ত্র। তাহলে স্যার নিউ ক্লাসিক্যালের সাথে গণতন্ত্র আছে,
এর জাস্ট গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শেষ হয়েই তো নৃতান্ত্রিক এই ঘটনা। তারপরে এখানে আমরা মনে রাখবো কিসের কথা বলো, লিরিক্যাল ব্যালাডস, অর্থাৎ এখানে হচ্ছে রোমান্টিক পিরিয়ডের সূচনা, বইটার কথা মনে রাখাটাই সবচেয়ে বেশি যৌক্তিক এবং ওই ঘটনাটাই অ্যাকচুয়ালি এখানে ঘটেছিল। তাহলে লিরিক্যাল ব্যালাডস লেখা হয়েছিল দুইজনের কোলাবোরেশনে, একজন হচ্ছে কে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর একজন হচ্ছে এস.টি. কোলরিজ। দুইজন লেখক যখন একসাথে একটা বইয়ের মধ্যে আনে তখন তাদেরকে বলা হয় কোলাবোরেটর। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে রানী ভিক্টোরিয়া। হ্যাঁ, তাহলে এখানে আমরা রানীর নাম মনে রাখলেই হবে, রানী ভিক্টোরিয়া। এরপরে আমরা এখানে কিসের কথা মনে রাখবো? হ্যাঁ, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আচ্ছা, এরপরের পিরিয়ডটা তার লেখার দরকার না, এটা হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড। তাহলে এখানে আমাদের মনে থাকবে তো? একটু 2-3 মিনিট একটু রিভাইজ করো, যেন আমি জিজ্ঞেস করলে বলতে পারো। এই পিরিয়ডগুলোর উপর ভর করেই মূলত আমরা সামনের দিকে আগাবো। আমি সময় নিয়ে বলাটার পেছনে উদ্দেশ্য কি ছিল এখন তো বুঝছো। এখন জিনিসগুলো মনে থাকবে। এখন বই থেকে এমনিতে এত সাল থেকে এত সাল আজকে মনে থাকবে, কাকে ভুলে যাবা। এখন কিন্তু মানে ঘটনাগুলোর কারণে জিনিসগুলো আমাদের এখন আয়ত্তে থাকবে। জি, আচ্ছা আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। না অনেকে, তাহলে আমরা এখন গেল আমাদের পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার। এরপরে আমাদের আসছে কি ওল্ড ইংলিশ পিরিয়ড, নাকি ওল্ড ইংলিশ পিরিয়ড। তাহলে ওল্ড ইংলিশ পিরিয়ডের টেনিউরটা কত? 450 থেকে 1066। লেখাগুলো কি দেখা যাচ্ছে? যাচ্ছে, হ্যাঁ। তাহলে এই সময়টাকে আমরা বলবো ওল্ড ইংলিশ পিরিয়ড। এই জন্য আমি কালার চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক নিলাম আর এটা হচ্ছে এই হোয়াইট। আরে তাড়াহুড়ো করলে আরো হয়েছে। এখন দেখেন, তাহলে এখানে এই পিরিয়ডটা আমাদের আউট অফ সিলেবাসের বাইরে। তবে আমরা এখান থেকে ছোট ছোট কয়েকটা জিনিস মনে রাখবো। যেমন আমরা বাংলা সাহিত্যে মনে রাখি আমরা হচ্ছে একমাত্র নিদর্শন, এটা হচ্ছে চর্যাপদ। তাহলে এখানেও আমরা একটা জিনিস মনে রাখতে পারি, বিওলফ। ঠিক আছে, বানানটা আমি এভাবে লিখলাম, অনেক জায়গায় ইউ শব্দটাও আছে। হ্যাঁ, এই চর্যাপদ হচ্ছে কম, তবু বিসিএস ছাড়া অন্যান্য পরীক্ষায় প্রাচীন যুগের, যেমন মনে করেন বাংলা সাহিত্যের বাংলা গদ্যের জনককে, তো এখানে ইংরেজি গদ্যের জনকের একটা ব্যাপার আছে। তো এবং ইংরেজি সাহিত্যটা সূচনা হয়েছিল, এরকম প্রাইমারি কিছু তথ্য আমরা জানবো। কিন্তু এখান থেকে ডিটেইল বা স্পেসিফিক প্রশ্ন একেবারেই 35 থেকে 46 বিসিএস পর্যন্ত দেখা গেছে, এখান থেকে তেমন প্রশ্ন আসে নাই। তো এই জন্য যে কয়েকটা তথ্য পরের সাথে আগের কানেক্টেড, ওই তথ্যগুলোই আমরা জানবো। অনর্থক আননেসেসারি সময় নষ্ট করার দরকার তো নেই, আসবে না। হ্যাঁ, তাহলে চর্যাপদ হচ্ছে আমাদের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন, এবং ওই সময়ে এর বাইরে তেমন কোনো সাহিত্য হয়তো সৃষ্টি হয়েছে, কিন্তু লিখিত বা ধারাবাহিকভাবে প্রেস না থাকার কারণে ওভাবে আমাদের পর্যন্ত আসে নাই। বিওলফ হচ্ছে ওরকম একটা ইংরেজি সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এটা হচ্ছে মূলত একটা ইপিক। এটা হচ্ছে কি ইপিকের বাংলা হচ্ছে কি মহাকাব্য। চর্যাপদের যেমন চর্যাপদের তো একজন সম্পাদক ছিল,
যেহেতু একটা বইতে অনেকগুলো লেখকের লেখনী অন্তর্ভুক্ত, এখানে কবি কি একজন না 50 জন? না, চর্যাপদে কবি কয়জনের? 23 বা 24। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন এতজন রাইটারের লেখনীকে এক জায়গায় এনে সম্পাদনা যিনি করেছেন ওনার নাম কিন্তু পাওয়া যায় না, কারণ ওই যে বইয়ের কভার পেজ এসে এগুলা। অনুরূপভাবে বিয়ল্ফ যে এই মহাকাব্য, এই কবির এই সৃষ্টিকর্মটার কিন্তু কোনো সৃষ্টি বা রাইটারের কোনো নাম পাওয়া যায়নি। বিয়ল্ফ কিন্তু একটা মুভি আছে, অ্যাঞ্জেলিনা জোলি অভিনয় করছে, তোমরা ইউটিউবে গেলে দেখবা অনেক বেশি পুরাতন ভার্সনের কপিগুলো পাওয়া যায়। তাহলে আমরা মনে রাখবো প্রাচীন যুগের ইংরেজি সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে বিয়ল্ফ। বিয়ল্ফ কি কত লাইন ছিল? 30,000 লাইন ছিল, এরকম একটা গল্প। এখানে এইগুলো এই সমস্ত জিনিস বই পুস্তকে থাকলেও এগুলো পড়ে কোনো টাইম ওয়েস্ট করবে না। ক্লাসে আসার উদ্দেশ্য, ক্লাস করার উদ্দেশ্য হচ্ছে আসলে কোন জিনিসটা লাগবে লাগবে না পার্থক্য করে দেওয়া। আমরা জাস্ট এইটুকু জানলেই চলবে। বিয়ল্ফ, এবং বিয়ল্ফ কোন ধরনের সৃষ্টি ছিল? মহাকাব্য। আচ্ছা, এখন এই যুগে, প্রাচীন যুগে তাহলে কি এখানে ক্যাটম্যান ছিল, আরো অনেকগুলো রাইটার আছে। এখানে আমরা শুধু মনে রাখবো কিং আলফ্রেড দ্য গ্রেট। কিং আলফ্রেড দ্য গ্রেট, এই ব্যক্তিটার নাম মনে রাখবো। ইনি কিং ছিল এবং ইনি তৎকালীন সমসাময়িক সময়ের ঘটনাগুলো পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণের তাগাদা থেকে একটা বই লিখেছিল, অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল। যেমন প্রাচীন যুগের ওল্ড ইংলিশ পিরিয়ডের অপর নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তাহলে অ্যাংলো স্যাক্সন কথাটা কোত্থেকে আসছে? ওই যে স্যাক্সন, জার্মান যে জাতিরা ইংল্যান্ডকে শাসন করতো তারা হচ্ছে স্যাক্সন। আর অ্যাংলো এটা ইংল্যান্ড থেকে আসছে অথবা ইংলিশ থেকে আসছে, যেভাবে হোক ওইগুলো নিয়ে। তাহলে কিং আলফ্রেড দ্য গ্রেট, এখানে ইনি একটা বই লিখেছিল, বইটার নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল। হ্যাঁ, তাহলে অর্থাৎ ওই সময়ের ঘটনা পরম্পরা। এই যে বইটা, এই বইটা কিন্তু তিনি গদ্যে লিখেছিল। এই বইটা কি লিখেছিল? হ্যাঁ, এই জন্য তাকে ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ বলা হয়। তাকে বলা হয় কি? ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। এই ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ বলা হয় বলেই তার কথাটা আমি এখানে তুললাম। তাকে বলা হয় ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। হ্যাঁ, এবং এখানে আরো রাইটাররা আছেন, কিন্তু এই সমস্ত রাইটার থেকে পরীক্ষায় প্রশ্ন আমি একটা প্রশ্ন যেহেতু পাই নাই, সুতরাং ওগুলো পড়ে আমরা সময় নষ্ট করবো না। ওল্ড ইংলিশ পিরিয়ডে হ্যাঁ, না তবু ওই গুরুত্বপূর্ণ জিনিসগুলো ক্লাসে একটু আলোচনা করে দিলেই পরে জিনিসটা মনে থাকে। যেমন পিরিয়ডগুলো এখন আপনার খুব সহজে মনে থাকবে। হ্যাঁ, ওরকম। যেমন ক্যাটমন, ইভেন লেকচার শিটেও কিন্তু কিছু তথ্য থাকবে, যে তথ্যগুলো মানে মূল তথ্যগুলো জানার পরে জানার জন্য আর কিছু এক্সট্রা তথ্য এক্সট্রা জানবো আমরা সিলেবাসের ভিতরের গুলা। আউট অফ সিলেবাস এত এক্সট্রা জেনে কি করবো? হ্যাঁ বলেন বলেন। না না, এখনো হয়নি, কারণ হচ্ছে এগুলো সবগুলো প্রিন্ট হয়ে আসে নাই তো একসাথে দেওয়ার জন্য। ভেঙে ভেঙে দিলে কুরিয়ার খরচ এই সেই এইরকম। এখনো হয়তো আমাদের সবগুলো সিট এখনো আসে নাই। আপনারা 47-এর যারা এখানে অফলাইনে আমার সামনে আছেন, সাধারণ জ্ঞানের শীটটা কি নিছেন? একটা শীট আসছিল লাস্টে, এই শীট কিন্তু নিবেন। কারণ হচ্ছে আপনি বাজার থেকে অনেক বই কিনবেন, ওই শীটের মতো পাবেন না, কারণ এখানে বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অর্থনীতি, তারপরে হচ্ছে এরকম অর্থাৎ পরিবর্তনশীল যে সমস্ত বিষয় আছে, যে সমস্ত বিষয়ের সাম্প্রতিক লাগে, এই জিনিসগুলো কিন্তু অক্ষরে অক্ষরে, যেমন বাজেট, তারপরে হচ্ছে সমীক্ষা, তারপরে হচ্ছে জরিপ, এই টাইপের বিষয়গুলোকে প্রতিটা পয়েন্টে আপডেট করে দেওয়া হয়েছে। এবং এই একটা শীটকে এত গুরুত্ব দিয়ে পড়বেন। আমি একটা ভিডিও করে দিয়েছিলাম, হয়তো ইন্টারনেট বন্ধ ছিল, অনেকে ভিডিওটা পান নাই। এই ভিডিওতে আমি দেখিয়েছি এই একটা লেকচার শীট থেকে গত পরীক্ষার অর্থাৎ এর আগের গত বছরের যে 46 BCS গেছে, 46-এর প্রশ্নটা দিয়ে আমি জাস্ট প্রশ্নগুলো মিলিয়ে দেখিয়েছি। একটা শীট থেকে 13 নম্বর প্রশ্ন কমন আসছে, একটা শীট থেকে, সাধারণ জ্ঞানে। তো সাধারণ জ্ঞানে যেহেতু জি মানে পিডিএফ দেওয়ার জন্য, হ্যাঁ পিডিএফ দিয়ে দিতে বলবো, যে আগে আগে একটু দেখার জন্য। হ্যাঁ, তাহলে অবশ্যই আমি যারা শুনছেন অনলাইনে এবং সামনে যারা আছেন সবাইকে গুরুত্ব দিয়ে বলবো, শীতটা গুরুত্ব দিবেন। আবার আর একটা ব্যাপার আছে,
অনেক স্টুডেন্ট আছে যারা শীটটা নেওয়ার জন্য যথেষ্ট মরিয়া থাকে, কিন্তু বাসায় গিয়ে বাস করে রেখে দেয়। সে যে রাখছিল, মাঝে মধ্যে যদি একটু বালি টালি পড়ে পরিষ্কার করে রাখে, বাস পড়লে আয়রন দিয়ে লন্ড্রি থেকে বাস করে রাখে যেন বাস নষ্ট না হয়। এটাকে পড়াটা তারা অপরাধ মনে করে, ঠিক না? সে পড়ে শুধুমাত্র ঘুরে ঘুরে গাইড। তো আমি এখানে যদি লেকচার শিটের মধ্যে কোনো উইকনেস থাকতো, লেকচার শিটের কোয়ালিটি যদি দুর্বল থাকতো, আমার এডমিটেড স্টুডেন্ট পুরানো স্টুডেন্টগুলোর সামনে আমি লেকচার শিট নিয়ে কথাই তুলতাম না। আমি বলতাম যে লেকচার শিট পড়ো, পাশাপাশি এই বই পড়ো সেই বই পড়ো, কৌশল করে কথা বলতাম না। যেহেতু আমি ঘুরে ঘুরে আলাদা করে ভিডিও বানিয়ে এবং বারবার করে শিটটা পড়ো গুরুত্ব দিচ্ছি, তার মানে শিটটা নিয়ে আমরা কাজ করছি। বুঝতে পারছি কিনা? তুমি বইতে যে তথ্যটা পাচ্ছ ওই তথ্যটা অনেক বাসি তথ্য, এবং একটা বই তো প্রতি মাসে বই প্রিন্ট করবে, এটা বই প্রকাশিত করার পক্ষে সম্ভব না। একটা তথ্য বইতে পুরাতন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু লেকচার শিটে তো আমরা চাইলেই 6 মাসের মধ্যে আপডেট করে দিতে পারছি, কারণ ওটা তো বাল্ক আকারে আমাদের প্রিন্ট করতে হচ্ছে না। বুঝতে পারছি? সুতরাং আগামী বছর 2025 সালের জুন পর্যন্ত যে কোনো আপডেট, যেটা সমীক্ষা, যেটা বাজেট, যেটা জরিপ, এই জিনিসগুলো, এবং ইভেন বিভিন্ন সংস্থা সদস্যপদ থেকে শুরু করে সংখ্যা থেকে শুরু করে এই বিষয়গুলোকে একেবারে প্রতিটা পয়েন্টে জিনিসগুলো আপডেট করে দেওয়া হয়েছে, সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা অন্য যে কোনো বইয়ের তুলনায়। বুঝতে পারছি? কাজ করছি বলে এইগুলো নিয়ে অনেক সিরিয়াসলি কাজ করা হচ্ছে। আমরা R&D সেক্টরে গুরুত্ব দিচ্ছি বেশি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, বইগুলোকেও অনেক, যেমন আমি এই বন্ধের মধ্যে নাউন থেকে পার্সন সিজার অলমোস্ট প্রায় 6টা পার্ট শেষ করছি। অর্থাৎ ক্যাটালগ বইতে 2024 সাল পর্যন্ত এই পর্যন্ত যত পরীক্ষার প্রশ্ন পেয়েছি, এই প্রশ্নগুলোকে ইনক্লুড করা, আবার প্রত্যেকটা প্রশ্নকে ব্যাখ্যা দেওয়া। আগের বইতে সব প্রশ্নের ব্যাখ্যা ছিল না। আমি এই বন্ধ যেটা পেয়েছি এখানে টানা বসে নিজে করে ফেলছি, মানে টাইপও আমি নিজে টাইপ পারি হিসেবে আমার কাছে কাজটা সহজ। হ্যাঁ, এই যে রিসার্চের জায়গায় আমরা কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ অনেক বেশি ভালো কিছু পাবা। অন্য কারো উপর নির্ভরশীলতার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবা। আমরা যা দিচ্ছি তা পড়লেই যথেষ্ট, এরকম। তো বলো, ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ডকে আমরা বলতে পারি অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ডের একমাত্র ইংরেজি সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে বিওল্ফ। বিওল্ফ হচ্ছে মূলত একটা মহাকাব্য। হ্যাঁ, তাহলে এখানে ক্যানে ওল্ফ, সেন্ট ভেনারেবল বিডি, কথা বলছো, ক্যাডমন, কিং আলফ্রেড দ্য গ্রেট, এই সমস্ত রাইটারদেরকে আমরা পাই। কিন্তু এই রাইটারগুলোর মধ্যে আমরা মনে রাখবো কিং আলফ্রেড দ্য গ্রেটের কথা। তিনি অনেকগুলো, যেমন দ্য হাজব্যান্ডস, কি কবিতা আছে না, হাজব্যান্ডস মেসেজ একটা কবিতা আছে, তাকে ওয়াইফস ল্যামেন্ট, এরকম দ্য সি ফারার, এরকম কতগুলো কবিতাও লেখা আছে তার। ও সমস্ত জায়গা থেকে কখনোই প্রশ্ন আসে নাই, সুতরাং আননেসেসারি গার্বেজ মুখস্থ করে সময় নষ্ট করে লাভ কি? হ্যাঁ, তারপরে আমরা মনে রাখবো শুধুমাত্র কিং আলফ্রেড দ্য গ্রেটের লেখা অ্যাংলো স্যাক্সন ক্রনিক্যাল, এবং এটা হচ্ছে মূলত হিস্ট্রিক্যাল প্রোজ, একটা হিস্ট্রিক্যাল প্রোজ, অর্থাৎ একটা গদ্যে লিখিত একটা ইতিহাস নির্ভর লেখনী। এবং প্রথম তিনি গদ্যে লিখেছেন বলে তাকে বলা হয় ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। এ হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ডের কথা। এরপরে ওল্ড ইংলিশ পিরিয়ডের পরে চলে আসবো কি, মিডল ইংলিশ। হ্যাঁ, তাহলে মিডল ইংলিশ পিরিয়ডের টেনিউরটা কত সাল থেকে কত সাল? 1066 সাল থেকে, হ্যাঁ এই সময়টা, হ্যাঁ 1500 সাল পর্যন্ত। আচ্ছা, এই সময়কালকে আমরা 3টা ভাগে ভাগ করব। এই সময়কালকে আমরা কয় ভাগে ভাগ করব? 3 ভাগে। আচ্ছা, এখানে তুমি দেখবা 1066 সাল থেকে 1300 সাল, নাকি 1340, এই সময়কালকে আমরা বলবো অ্যাংলো নরমান পিরিয়ড। অ্যাংলো, তাহলে অ্যাংলো নরমান কথাটা আসছে কোত্থেকে? অর্থাৎ ওই যে ফ্রেঞ্চের নরম্যান্ডির যে সমস্ত জাতিরা ইংল্যান্ড দখল করেছিল, এদেরকে নাম অনুসারে আমরা বলবো নরমান, অ্যাংলো নরমান পিরিয়ড। আচ্ছা, এখানে একজন বড় রাইটার আমরা পাই, যে রাইটারের নাম অনুসারে এর পরের পিরিয়ডটা 100 বছর, 1400 সাল পর্যন্ত, নাকি নাকি কত সাল? 1340 থেকে 1400, এটাকে বলা হয় এজ অফ চসার। চসার বানান কিরকম? CH আছে না, ইউ আছে? আচ্ছা,
এই জায়গাটায় কনফিউশন ছিল। তাহলে এইজ অফ শশার, ওনার নাম হচ্ছে জিওফ্রে শশার। জিওফ্রে শশার, হ্যাঁ। আমাদের একজন স্যার ছিল রিজওয়ান স্যার, ইনি বলতো জেফ্রিউ শশার, জেফ্রিউ শশার। ইনি স্যারে কিন্তু আবার ইংল্যান্ড থেকে পড়াশোনাও করে আসছে, বাঁশখালীর বাড়ি। এখন বলেন, শশারের নাম অনুসারে একটা পিরিয়ড, শশার ছিল ইংল্যান্ডের একজন আইনজ্ঞ, আইনমন্ত্রী তৎকালীন সময়ে। বর্তমান মডার্ন গভর্নমেন্ট ফরমেশন তো ছিল না, হ্যাঁ। তো ইনি ইনি ইনার রাইটিং যে জীবনী, ইনি ল্যাটিন ভাষায় লিখেছেন, ইনি ফ্রেঞ্চ ভাষায় লিখেছেন, ইনি ইংরেজি ভাষায় লিখেছেন। লেখক হিসাবে অনেক বড় লেখক ছিলেন। এনার একটা বিখ্যাত লেখনী পাওয়া যায়, ক্যান্টারবারি টেলস, হ্যাঁ। এটা নিয়ে কথা আসছে, কিন্তু আমরা এরপরের পিরিয়ডটা দেখো, এখানে দেখো এরপরের তৃতীয় পিরিয়ডটা বাংলা সাহিত্যের। একটু বাংলা সাহিত্যের কথা দেখো। বাংলা সাহিত্যের মধ্যযুগ হচ্ছে 1201 সাল থেকে কত সাল, এটাকে আমরা মধ্যযুগ বলি। আবার 1201 থেকে 1350 এই জায়গাটাকে আমরা বলি বাংলা সাহিত্যের কি যুগ, অন্ধকার যুগ। এখন অন্ধকার যুগের পক্ষে এবং বিপক্ষে রাইটারদের মতামত অভিমত আছে। তবে অন্ধকার যুগটা হচ্ছে মূলত মুসলিম শাসকরা যখন এদেশে এসেছিল, এই 150 বছরে তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্যকর্ম পাওয়া যায় না, এই জন্য এটাকে অন্ধকার যুগ বলা হয়েছে। এই ব্যাপারটা হচ্ছে মূলত ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগকে কল্পনা করে কারো কারো কল্পিত বিষয়। বেশিরভাগ সাহিত্যিক এটাকে মানে নাই। কারণ হচ্ছে 1201 থেকে 1350কে তুমি অন্ধকার বলছো, তার মানে এর আগে কি আলোকিত ছিল? এর আগে কি অনেক সাহিত্য সৃষ্টি হয়ে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আবার সৃষ্টি হয়েছে, এরকম এরকম তো কিছু ঘটে নাই, ঠিক না? আর তোমরা এটুকু জানো, এখানে শেখ সুবোধায়া, হলায়ত মিশ্র, হ্যাঁ, তারা শূন্য পুরাণ, রামায় পণ্ডিত, এই সমস্ত লেখাগুলো অন্ধকার যুগের এই সময়ে আসছে। তাহলে বাংলা সাহিত্যে একটা অন্ধকার যুগ আছে। ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগ হচ্ছে মূলত 1400 থেকে 1500 সাল, এই সময়টাকে এটাকে বলা হয় দ্য ডার্ক এইজ। দ্য ডার্ক এইজ, হ্যাঁ। তারপরে ব্যারেন এইজ, ব্যারেন মানে বুথা, তাহলে BARR, হ্যাঁ। তাহলে দ্য ডার্ক এজ, এটা হচ্ছে অন্ধকার যুগ। তাহলে ইংরেজি সাহিত্যেও একটা অন্ধকার যুগ আছে। অন্ধকার যুগটা বাংলা সাহিত্যে যেমন মধ্যযুগের অন্তর্ভুক্ত, ইংরেজি সাহিত্যেও কোন যুগের অন্তর্ভুক্ত, মধ্যযুগের অন্তর্ভুক্ত। তোমরা হ্যাঁ, না, এটা হচ্ছে মূলত ডার্ক যুগটা অ্যাকচুয়ালি ফ্রান্সরা যখন ইংল্যান্ড শাসন করেছে, ওই পুরো সময়ের শেষ অংশটা, শেষ 100 বছর। কারণ হচ্ছে দেখা যাচ্ছে 1400 সালের আগে, 1400 সালের আগেও কিন্তু এখানে ভালো লেখকরা এসেছে, মানে জিওফ্রে শশারের মতো লেখক এই সময় আমরা পেয়েছি। মানে এখানে জন উইক্লিফের কথা আসবে, আমি জিনিসগুলো দেখাচ্ছি। যেমন এখানে জন উইক্লিফ আছে, স্যার থমাস মেলোরি আছে, জিওফ্রে শশার আছে, কয়েকজনের কথা আমি একটু বলবো। তাহলে আগে আমরা পিরিয়ডটাকে ভাগ করেছি কয় ভাগে, 3 ভাগে। এইটুকু বলে শেষ করে দিব, বিরক্ত হইও না, আরো কম নেওয়ার কথা ছিল ক্লাস। বলো তাহলে মধ্যযুগ, জি বলেন। জি, না, ইংরেজি সাহিত্যে খুব লজিক্যাল। ইংরেজি সাহিত্যে হচ্ছে দেখা যাচ্ছে এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাতে জিওফ্রে শশার সহ জন উইক্লিফ একজন রাইটার ছিল। জন উইক্লিফ হচ্ছে অ্যাকচুয়ালি বাইবেলের ইংরেজি ট্রান্সলেশন করেছিল। বাইবেলের ইংরেজি ট্রান্সলেশন করেছিল গদ্যে, এই জন্য তাকে কিন্তু ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হয়। আলফ্রেড কিংকে বলা হয় ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। আর এই সময়ে এসে জিওফ্রে শশারের সময়ে, অন্ধকার যুগের আগে, প্রোজ রচনা। তারপরে এখানে আর একটা জিনিস পাবেন, স্যার থমাস মেলোরি মর্ট আর্থার নামে একটা লেখা লিখেছিলেন। উইলিয়াম ল্যাংল্যান্ড, উইলিয়াম ক্যাংস্টনের মতো অনেকগুলো রাইটার ছিল। কিন্তু এই সময়ের পরে এখানে এসে তেমন কোনো উল্লেখযোগ্য রাইটারও পাওয়া যায় না, বড় কোনো সৃষ্টিকর্মও পাওয়া যায় না। মানে অ্যাকচুয়ালি অন্ধকার ছিল, মানে সাহিত্য জগতে, এই জন্যই অন্ধকার যুগ বলা হয়েছে। তাহলে আমরা 3টা যুগ পাই একটু মনে রাখার মতো জন্য, 3টা পিরিয়ড। একটা পিরিয়ড হচ্ছে কি অ্যাংলো নরমান পিরিয়ড, আর একটা পিরিয়ড হচ্ছে দ্য এজ অফ শশার, আর একটা পিরিয়ড হচ্ছে দ্য ডার্ক এজ। আচ্ছা, তাহলে এই 3টে পিরিয়ডের মধ্যে এখানে এই যুগের রাইটারগুলোর মধ্যে
রাইটার্সদের মধ্যে আমাদের মনে রাখতে হবে জন উইক্লিফকে, উইক্লিফ। হ্যাঁ, আরেকটা হচ্ছে জিফ্রে, জিফ্রে সসার। হ্যাঁ, তারপরে হচ্ছে উইলিয়াম আর লাগবে না, এই দুইজনকে আমরা মনে রাখবো। এটা আমি নিজে কাজ করছি বলে আমি এভাবে বলতে পারছি। এখন আপনারও অনেক বেশি আগ্রহ হচ্ছে এবং দামও কম, এই জন্য এর দামের জন্য না, আসলে অনেক কাজ করা হয়েছে এখানে। বিষয়টা হচ্ছে যেমন ধরেন কোনো চরিত্র আসে, এখন চরিত্রের জন্য তো শেক্সপিয়ারের সবগুলো নাটক পড়া আপনার পক্ষে সম্ভব না, আপনি এটা আপনার কাজেও লাগবে না, এই জন্য এই দুজনের বাইরে আর লাগবে না এই পিরিয়ডে। এরপরে এলিজাবেথান পিরিয়ডে যখন আসবে তখন রাইটারের লিস্ট অনেক বেড়ে যাবে। এইগুলো যেহেতু আউট অফ সিলেবাস, সুতরাং এখানে অনেক বেশি রাইটার পড়ার দরকার নাই, এই দুজনকেই পড়বেন। যেমন এই লুকের ওই যে ক্যান্টারবারি টেলস একটা বই আছে, এই ক্যান্টারবারি টেলস বইটা খুব দরকারি, এটা মনে রাখলে হবে, ওনার লেখা। হ্যাঁ, শশার সম্পর্কে একটু জানবেন, শশারের ক্যান্টারবারি টেলস বইটা মনে রাখলে হবে, এর বেশি কিছু না।